তোর বোনটা আমাকে দিয়ে দে, আমি তাকে তোর বাবা আর তোদের চেয়ে খুব যত্নে আমাদের কাছে গুছিয়ে রাখবো, খুব ভালোবেসে আগলে রেখে দেবো আমার কাছে। পৃথিবীর সমস্ত ভালোবাসা কুড়িয়ে এনে হাজির করব তোর পায়ের কাছে। তার দিকে দে না নিভান আমাকে, আমার বুকটা খালি হতে দিস না নিভান। বুকের বাপাসটাই তোর বোনটা না থাকলে যে আমি আর আমার থাকবো না নিভান, আমি তৃণয় অর্থহীন হয়ে যাব। তৃণয়ের ভিতরে ছটফটানি যেন মুখাবয়বে হালকা হলো অনুভব করতে পারলো নিবান। নিজেও যে সেই একই জ্বালায় ভুক্তভোগী, তবে কেন বুঝবে না অন্যের ভিতরের জ্বালা বেদনা। আর তৃণয়কে যে সাহস নিয়ে বলতেই হবে, না হলে তাকে যে হারাতে, নিজের একান্ত চাওয়া পাওয়াটা হারাতেই হবে। ধরণীতে সন্ধ্যা নাম নাম ভাব, সূর্যটা কমলা রঙের আভা ধারণ করে প্রায় ডুবো ডুবো অঙ্গসাজ। সেই সময়টাতে নিবানের গাড়িটা বাড়ির পার্কিং এরিয়ার এসে থামলো। এই সময়টাতে কখনো বাড়িতে আসে না নিবান, আজ আসার কারণ তন্ময়ের গায়ে হলুদ। সেখানে যেতে হবে তাই, যদিও অফিস থেকে যেতে পারতো সে, তবে বিভিন্ন তথ্যসূত্রে সে জানতে পেরেছে তাহার জাদুময়ী মায়ায় হরিণীটা সেখানে যায়নি। ম্যাডামের নাকি কোনো কারণে প্রচণ্ড শরীর খারাপ, বিদায় বাড়ির সবাই তন্ময়ের গায়ে হলুদের অনুষ্ঠানে উপস্থিত হলো তিনি জাননি। কী কারণে শরীর খারাপ তথ্যটা ঠিকঠাক পায়নি নিবান, তবে এটুকু তথ্য পেয়েছে মেয়েটার প্রচণ্ড পেট ব্যথা এবং হাত পায়ের যন্ত্রণায় কাতর সে, তাই যেতে চায়নি নিজেই। কিন্তু মেয়েটা ছাড়া ওখানে নিজে কি করে কাটাবে? আর দ্বিতীয়ত অসুস্থ মেয়েটাকে দেখার তীব্র বাসনা জেগেছে মনে, তাই সরাসরি অনুষ্ঠানে না গিয়ে বাড়িতে এসেছে সে। গাড়ি থেকে নেমে ডোরবেল বাজাতেই রানী দরজা খুলে দিল। ভিতরে প্রবেশ করতে স্বাভাবিক গলা নিবান শোধালো, কৌরি কোথায় রানী সাহেবা? কৌরির খোঁজ নেওয়াতে একটু আশ্চর্য হলো রানী, তবে সেটা প্রকাশ না করে সেও স্বাভাবিক গলায় বলল, নিজের রুমে শুয়ে আছে। ওকে বলুন রেডি হয়ে নিতে, আর আপনিও রেডি হয়ে নিন। আমরা এখন তন্ময়ের হলুদ অনুষ্ঠানে যাব। মেয়েটার তো শরীর খারাপ বাবা, ও যাবে কি করে? শরীর কি বেশি খারাপ লাগছে? তাহলে তো ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন। হয়েছে কি ওর? আর মা জেনে শুনে ওভাবে ওকে একা রেখে গেলেন কেন? নিবানের উদ্বিগ্নতা নজরে পড়তে দ্বিধায় পড়ে গেল রানী। কি বলবে সে? মেয়েটার পিরিয়ডের ব্যথা তুলছে, আর সে কারণে অসুস্থ সে, যার কারণে অসুস্থ শরীরটা নিয়ে কোনো মতে সে তন্ময়ের গায়ে হলুদের অনুষ্ঠানে যেতে রাজি হয়নি। মান্যতা মৌনতা তাকে কত জোর করলো, তবুও মেয়েটা রাজি হয়নি। এমনকি তারা নিজেরাও যেতে চাইছিল না। শেষমেশ তার অসুবিধার কথা জানিয়ে তাদেরকে পাঠানো হয়েছে। আর নিহারিকা বেগম, তিনিও তো মেয়েটাকে এই অবস্থায় রেখে যেতে চাননি, তবে তিনি না গেলেই নন, তাই সব কিছু বিবেচনা করে রানীকে সহ গৌরীকে রেখে যেতে রাজি হয়েছেন। আর এটাও বলে গিয়েছেন মেয়েটা একটু সুস্থতা বোধ করলে তাকে যেন জানানো হয়। হাফিজকে পাঠিয়ে দেবেন, হাফিজ এসে নিয়ে যাবে তাদেরকে। মেয়েটা এখন কিছুটা সুস্থতা বোধ করছে, তবে কিছুতেই সেখানে যেতে রাজি নয়। রানী সাহেবা, সহসা নিবানের ডাকে চমকে গেলেন তিনি, বললেন, সকাল থেকেই মেয়েটার শরীর খারাপ লাগছিল, তবে এখন ভালো আছে, আর তেমন কিছু হয়নি। এই এমনিতেই একটু পেট ব্যথা করছে। ব্যথার কোনো ওষুধ খাইনি? নিবানের এত খুঁজিনামা দেখে ভিতরে ভিতরে আশ্চর্য হলো রানী, তবে সহসা উত্তর দিলেন, খেয়েছে তো, এখন আপাতত ঠিক আছে। রানীর সংকোচময় উত্তর দেওয়া দেখে মনে মনে কেমন একটা অনুভব হলো নিবানের। সাধারণত কোনো অসুস্থতা হলে তাকে তো খোলামেলা বলার কথা যে মেয়েটার এই কারণে এই অসুস্থতা বোধ করছে বা অসুবিধা হচ্ছে, তবে কৌরিকে নিয়ে রানীর কথাগুলো কেমন এড়ানো এড়ানো ভাব, সেটা বুঝতে পেরে সেই বিষয়ের ঘাটাঘাটি না করে তাকে আরও সংকোচে ফেলতে চাইল না। নিবান বলল, যদি শরীর বেশি খারাপ না লাগে তবে ওকে রেডি হয়ে নিতে বলুন, আমরা বের হব। আর বাহিরে বের হলে শরীর মন দুটোই ভালো লাগবে। নিবানের তারায় রানীও এক প্রকার হার মেনে কৌরির রুমে চলে গেল। না হলে আবারও যদি মেয়েটার অসুস্থতা নিয়ে এটা ওটা নিয়ে প্রশ্ন করে নিবান, তবে সে কি উত্তর দেবে? বিদায় বাধ্য হয়ে কৌরিকে গিয়ে নিবানের কথাগুলো বলতে সে নাকচ করে দিল, সে যাবে না, আর ওই মানুষটার সাথে তো কখনোই না। কথাগুলো নরম স্বরে বলল, বাহিরে দাঁড়ানো নিবানের কানে সে ঠিকই বিঁধল। হয়তো ওই কণ্ঠস্বর শোনার অপেক্ষায় ছিল সে, তাই আর আলাদাভাবে কৌরির কথাগুলো এসে বলা লাগলো না তাকে। সহসা পা বাড়ালো সে। কৌরির রুমের দরজার সামনে গিয়ে পর্দা সরিয়ে দাঁড়াতে ঘুরে দাঁড়ালো কৌরি। বুকের ভিতরের যন্ত্রণাটা মুহূর্তে বেড়ে গিয়ে ঘন ঘন ওঠানামা শুরু হলো তার। সকালবেলা কিসব কথাবার্তা বলে গেল মানুষটা, তারপর কি আর অবিচল হয়ে তার সামনে অটল দাঁড়িয়ে থাকা যায়?
এমনিতেই মানুষটাকে দেখলে পরাণ যায় যায় অবস্থা তার। আর সেই মানুষটা তার সামনে দাঁড়িয়ে আছে ভাবলে শরীরের তপ্ততা নেমে গিয়ে শীতলতা ভর করে সেখানে। আর ইদানিং মানুষটা তাকে নিয়ে যা বলা শুরু করেছে, কি করবে কি বলবে ভেবে পায় না সে। রানী সাহেবা, আপনি গিয়ে রেডি হয়ে নিন, ও যাবে। নিবানের দিকে পিছে ফিরে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা কৌরিকে এক পলক দেখে নিয়ে রুমের বাইরের দিকে পা বাড়ালো রানী। সহসা কৌরি বলল, ওনাকে বলে দিন রানী সাহেবা, আমি যাব না, আমার ভালো লাগছে না। আপনি গিয়ে রেডি হয়ে নিন, ও যাবে। কৌরি আর দ্বিতীয় কথা বলার সাহস পেল না। রানীও আর দাঁড়ালো না, তবে দরজার সম্মুখীনে গিয়ে পিছে ফিরে তাকালো সে। নিবানের কথা কাজ যেন ওনার সুবিধার ঠেকলো না। এত বছর ছেলেটাকে দেখে আসছে, কখনো কারো উপর জোর খাটাতে দেখেনি। সে ছেলে কৌরির উপর জোর খাটাচ্ছে। আর কৌরির প্রতি নিবানের দৃষ্টি গলার স্বর একটুও ঠিক লাগলো না। কোনো কারণে দুই মানবীকে যে যার জায়গায় অটল হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মৃদু এসে চলে গেলেন তিনি। রানী চলে যেতে নিবান মুখ খুলল। গৌরী, ছলকে উঠল যেন শরীরের সমস্ত রন্ধ্রে রন্ধ্রে বাহিত রক্ত কণিকা। হৃৎপিণ্ড আরও দ্বিগুণ মাত্রায় ছটফটিয়ে উঠল। ডাকের উত্তর দেওয়ার সাহসটা আর হয়ে উঠল না। নিজের পরিহিত জামাটা দুপাশের আস্তিন দুহাতের মুঠোয় শক্ত করে খামচে ধরে পাথর কঠিন হয়ে দাঁড়িয়ে রইল সে। বিপরীত মানুষটা থেকে উত্তর পাওয়ার আশাটাও করলো না নিবান। বলল, শরীর খারাপ লাগছে, যেতে চাইছো না? ঠিক আছে, তবে আমার সাথে কেন যাবে না বলছো? আমারতে তোমার সমস্যা কোথায়? আপনি মানেই তো ভয়ঙ্কর সমস্যা। কথাটা চেয়েও দিতে পারলো না কৌরি। ওই গম্ভীরের মালিকের মুখে মুখে তর্ক করাটা কি এতটাই সহজ বিষয়? কৌরির তো মোটেও সহজ বলে মনে হয় না। কেন জানি পার না সে তর্ক করতে। কৌরি উত্তর দেবে না বুঝে নিবান ফের বলল, তোমার জন্য রানী সাহেবাও যেতে পারছে না, নিজের আনন্দ অনুভূতি চেপে রেখে তোমাকে সঙ্গ দিচ্ছে, এটা কি তোমার ভালো লাগছে? এবার খারাপ লাগলো কৌরির। সত্যিই তো মুখ খুললো সে। আলতো স্বরে বলল, তবে আপনি ওনাকে নিয়ে যান, আমার সমস্যা হবে না, আমি থাকতে পারবো। এতটা জেদি এতটা কঠিন হৃদয় ওই মানবীর স্বচ্ছ মুখের আদলে তো সেটা বোঝা যায় না। মায়া মায়া মুখটার দিকে তাকালে মনে হয় ভেতরটা তার মোম গলানো তরল, অথচ তার গলার স্বরটা বলে দিচ্ছে তিনি কঠিন হৃদয়ের মানবী। তার মন গলানো সহজ কথা নয়। তবে কি শুধু তার বেলায় কঠিন হতে চাইছে মেয়েটা? কিন্তু কেন? এই মুহূর্তে কৌরির মুখটা নিজের বাদামি বর্ণ চোখ জোড়া দিয়ে পরখ করতে ইচ্ছে করলো নিবানের। ওই ডগর ডগর চোখের বাসা পড়তে ইচ্ছে করলো। ওই মায়া মায়া মুখাবয়বের এক্সপ্রেশন জানতে ইচ্ছে করলো আর বলতে ইচ্ছে করলো, কেন তুমি আমার বেলায় এত কঠিন হতে চাইছো গৌরী? আর কেনই বা চাইছো না আমাকে? নিভান তার দুর্বলতা তোমার প্রতি প্রকাশ করে ফেলেছে তাই? মনে মনে নিজের প্রতি নিজে তাচ্ছিলের মৃদু হাসি হাসলো নিবান। নিজের ব্যক্তিত্বের বাহিরে গিয়ে কখনো নিজেকে মেলে ধরেনি সে। নিজেকে ছোট করে দেখবে এমন দুর্বলতা দেখেনি কাউকে। সবসময় নিজের চরিত্রের ভিতর বাহিরটা কঠিন রূপে রূপায়ণ রেখেছে। অথচ এই মানবের কাছে এত বছরের শক্ত খোলসের সেই ভিতরে বাইরের কঠিন নিবানটা কেমন মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে তার খোলাসাটা আলগা করে দিল। ক্ষণিকের জন্য চোখ বুজে দীর্ঘ একটা শ্বাস টেনে ফের চোখ মেলে নিল নিবান। নজর স্থির করলো নিজের হৃদভরণ করে নেওয়া সে মানবীর পানে। হৃদয় এতটা দুর্বল হয়ে পড়লো কি করে এই নারীর পানে, যেখানে নিজেকে দুর্বল দেখাতেও মন দ্বিধা করছে না, আর নিজেকে খোলাসা রূপে জানাতে তো মোটেই নয়। কিছু সময় দুদিকে দুই মানবী নীরবতায় ছেয়ে থাকলো। একজন তার ভাবনায়, অন্যজন মনের হাঁসফাঁস করা মানবীটি জানে তার পিছনের মানুষটা এখনো তার পিছে অটল দাঁড়ানো যায়নি। ভাবনার অতল গভীর থেকে ডুব দিয়ে এসে মুখ খুলল নিবান। দীর্ঘণ্ঠে গুছিয়ে খুব সুন্দর করে কৌরিকে উদ্দেশ্য করে বলল, শরীর বেশি খারাপ না লাগলে রেডি হয়ে নাও, তোমাকে বাড়িতে একা রেখে ওখানে আমাকে স্থির রাখতে পারবো না কৌরি। আরও তুমি অসুস্থ, এটা জেনে একটুও না। যদি ও আমাকে ভালো রাখার দায় তোমার নয়, তবে নিজেকে ভালো রাখার দায়টা তো আমার। তুমি ভাবতেই পারো আমি স্বার্থান্বেষী ব্যক্তি, যেখানে তুমি অসুস্থ জেনেও আমি আমাকে ভালো রাখার জন্য তোমাকে আমার সাথে নিয়ে যাবার জোরবাদি করছি। আজ আমাকে ভালো রাখার জন্য না হয় দায়টা একটু কষ্ট করে হলেও তুমি বহন করো। আমি না হয় স্বার্থান্বেষী মানুষ, তুমিও একটু না হয় দয়া মায়াময়ী হলে। গোধূলি বিকেল, মাথার উপরে বিধ্বস্ত আকাশটা কাচের ন্যায় স্বচ্ছ পরিচ্ছন্ন নীল সাদায় মরে আছে। চারপাশের প্রকৃতি ভাব নির্মলতায় ছেয়ে।
ঝলমলে সুন্দর একটা দিন, একমাত্র বোনের বিয়ে উপলক্ষে কাছের এক বন্ধুর বাংলো বাড়ি ভাড়া করেছে ত্রিনয়। অবশ্যই বিয়ে উপলক্ষে ভাড়া করতে চেয়েছিল, কিন্তু বন্ধুর বোনের বিয়ে, তাই ত্রিনয় সে বন্ধুটা ভাড়া হিসেবে না দিয়ে এমনিতেই অনুষ্ঠানের আয়োজন করতে দিয়েছে। বিয়ে উপলক্ষে বাংলো বাড়িটা সুন্দর করে সাজানো হয়েছে। গুথলি লগলে মরিচবাতি দিয়ে সাজানো বাংলো বাড়িটা ঝকমকে আলো দিয়ে ঝলমল না করলেও ফুলের সাজানো গেট এবং লন এরিয়াতে করা স্টেজ বেশ নজর কাটছে। আপাতত সেখানে নিমন্ত্রিত মানুষের সমাগমে ভরপুর। নিবানের গাড়িটা সেই ফুল সাজানো গেট দিয়ে পার করতে লন এরিয়ার মোটামুটি সবার আকর্ষণীয় নজর চলে গেল সেখানে। গাড়ির নির্দিষ্ট পার্কিং এরিয়ায় এসে থামতেই অনেকের কৌতূহলী নজর কে এসেছে দেখে চোখ ফিরিয়ে নিল, তবে কিছু কৌতূহলী নজর এখনো সেদিকে তাকিয়ে। গাড়ি থামতে রানী আগেই নেমে গেল। ড্রাইভিং সিটে বসা নিবান তৎক্ষণাৎ পাশে বসা রমনের দিকে তাকালো, যার সুন্দর শুভ্র সুবিত মুখখানা একটা সাদা হিজাবে মোড়ানো। গোলগাল শুভ্র মুখাবেব আর হিজাবের রংটা মিলে মিশে একাকার, মুখের কোনো অংশে নেই কোনো সামান্য প্রসাধনীর প্রলেবন ছোঁয়া। নিবান শান্ত নজরে খেয়াল করে দেখলো মুখাবেব, চোখ, ঠোঁট কোথাও কোনো অপ্রাকৃতিক কিছুই লেশ ছোঁয়ানো নেই। অতিশয় সাধারণ ন্যাচারাল একটা মুখ, তবু কি সুন্দর দেখাচ্ছে সেই ভাদানো মুখশ্রী। শরতীয় সদ্য পুষ্পিত কাশফুলের ন্যায় স্নিগ্ধ সে রূপ দেখলে নজর তৃপ্তিময় ওঠে। ঘন পল্লবিত ডাগর ডাগর আখি যুগল যখন পরপর পলক ঝাপটায়, ইস কি যে কম্পন ধরে বুকে। যদি মেয়েটা সেটা জানতো, বুঝতো, তবে নিজেকে কচ্ছপের ন্যায় খোলাসার মধ্যে লুকিয়ে রাখত। ভিতরে ভিতরে চঞ্চল হয়ে উঠল নিবানের মন। তৎক্ষণাৎ তপ্ত শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করে নিল সে। বাড়ি থেকে এখানে আসা পর্যন্ত মেয়েটা কাঠের পুতুলের মতো নিশ্চল হয়ে বসে আছে, নজর তার সামনে অবিচল, না হলে বাপাশে খোলা জানালার বাইরে। তার দিকে তো ভুলেও ফেরেনি, তবে তার কথা রেখে তার সাথে অসুস্থ শরীর উপেক্ষা করেও এসেছে। এটা তো পরম সৌভাগ্য। ঠোঁটের কোনো মৃদু প্রসারিত হলো নিবানের, সেটা বজায় রেখে কিছুটা ঠাট্টার সরে বলল, মায়া হরিণীদের এত রাগ, এত জেদ, এতটা কঠিন রূপ হয়, এটা তো আমার জানা ছিল না। তাও আবার শান্তশিষ্ট মায়া হরিণীর। আমার জানা মতে তাদের ভিতর বাহির সবটা মায়াময় হয়, কিন্তু আমার মায়া হরিণীটির দেখছি ভিন্ন রূপ। নাকি আমি বলে তাই? কারণটা কি যে সে আমার প্রতি সুহৃদয়বান হতে চাইছে না? তার মায়া শান্তশিষ্টতা শুধু আমার জন্য নয়, আমার জন্য বরাদ্দ শুধু তার রাগ, জেদ আর কঠিন্য রূপ। কেন? তাকে তার অনুমতি ছাড়া চেয়ে ফেলেছি তাই? নাকি? কথা শেষ করল না নিবান। খিচে চোখ বন্ধ করে নেওয়া কৌরির পানে শিথিল নজরে তাকিয়ে রইল। আমার মায়া হরিণী? বাক্যদয়ে বক্ষস্থলে হৃদকম্পন তুলে দিল কৌরির, তবুও চোখ বন্ধ করে নিজেকে স্বাভাবিক করার প্রয়াসে চালালো। বুকের কম্পন যদিও শস্য পরিমাণ কমল না, বরং দ্বিগুণ দ্বিগুণ বাড়ল। তবুও অস্পষ্ট স্বরে বলল, গাড়ির লক খুলে দিন, আমি বাইরে যেতে চাই। মৃদু হাসিটা চড়া হলো নিবানের। মেয়েটার স্বভাব যেন না চাইতেও মুখস্থ হয়ে গিয়েছে তার, তাই গাড়িতে ওঠার সাথে সাথে কৌরির পাশের দরজা লক করে দিয়েছিল, যেন গাড়ি থামার সাথে সাথে মেয়েটা না নামতে পারে। একটু জ্বালানো আর কি। আর তার দুর্বলতা যখন মেয়েটা জানতে পেরেছে, তবে আর না হয় একটু জানুক। খোলা বই হয়ে যাক কৌরির জীবনে সে। অস্বস্তিতে ঘাট হয়ে বসে থাকা কৌরির মুখের দিকে কিছু সময় তাকিয়ে আর কথা না বাড়িয়ে দরজার লক খুলে দিল নিবান। তৎক্ষণাৎ নেমে পড়ল কৌরি, নামলো নিবানও। দুজনকে একসাথে বের হতে দেখে দূর থেকে কিছু মানুষের মুখে হাসি ফুটল। ত্রিনয়ও তার মধ্যে একজন। বন্ধুদের সাথে কথা বলছিল সে। তাদের নজরও ছিল পার্কিং এরিয়ায় নিবানের গাড়ির পানে। ওদের দুজনকে একসাথে বের হতে দেখে উৎসাহী কণ্ঠে একজন বলল, নিবানের সাথে মেয়েটাকে সারা জীবন মেয়ে সঙ্গ তো সন্ন্যাসী পুরুষদের ন্যায় এড়িয়ে এসেছে, নিজের মা বোনদের ছাড়া। সেখানে মেয়েটাকেও ওর বোন বলে তো মনে হচ্ছে না। তবে কে? জুরি তো একেবারে পারফেক্ট মিলেছে। ত্রিনয়ের মুখের হাসিটা আরও একটু চওড়া হলো। সমান তালে এগিয়ে আসা কৌরির আর নিবানের পানে তার স্থির নজর। আজ হলুদের অনুষ্ঠানে সবাই হলুদ পোশাকে পরিহিত, অথচ নিবানের ফুলকৌরি আগাগোড়া সাদা ড্রেস আপে, সাথে সাদা পাজামা পাঞ্জাবি, তার উপরে হালকা হলুদ কুটি পরা নিবানকে সত্যি একে অপরের জন্য পারফেক্ট জুড়ি লাগছে।
কিছুটা হেয়ালিপনায় পাশের বন্ধুটিকে উদ্দেশ্য করে বলল, পারফেক্ট জুড়ি তো, নিভানের নজর বলে কথা। মানে কি, নিভান বিয়ে করেছে? করলো কবে? বিয়ে করেনি তো, করলে তো তাও জানতে পারতিস। তবে আমাদের বন্ধুর ফুল কৌড়িতে মেতেছে, পারফেক্ট না হয়ে যাবে কোথায়? ফুলকৌরি মানে? মেয়েটার নাম? মেয়েটার নাম। এতদিনের সন্ন্যাসী নেওয়া নিভান আউসাফ মেয়েটাতে ফেসেছে ভালোই। রিয়েলি? আর সে জিজ্ঞেস করে নিস? অবশ্যই জিজ্ঞেস করার দরকার নেই, শুধু বলবি তোর পাশে মেয়েটা কে ছিল ইভান। মেয়েটাকে আমার দারুণ লেগেছে, ব্যাস বুঝে যাবি মেয়েটা তোর বন্ধুর ঠিক কি। কেমন? কথাটা একসাথে এগিয়ে আসা মানবের দিকে তাকিয়ে কিছুটা ঠাট্টার সুরে বলল ত্রিনয়। আর ত্রিনয়ের বলার ভঙ্গি, গলার স্বর একটু সুবিধার ঠেকল না ছেলেটার। সেদিকে তাকিয়ে ছেলেটা বোকা হাসা ট্রাই করে পরপর আচমকা কয়েকটা ঢুক গিলল। ভার্সিটিতে পড়াকালে নিবানের বোন মান্যতাকে একবার প্রপোজ করেছিল একটা ছেলে। মান্যতা ছেলেটাকে নিষেধ করা সত্ত্বেও ছেলেটা মান্যতার পিছে ইতরের মতো লেগেছিল। মান্যতা না মানায় হুমকি ধামকিও দিয়েছিল। সে হুমকি ধামকি বোন এসে ভাইয়ের কাছে অভিযোগ জানাতে ছেলেটার যা হাল করেছিল নিবান, সাথে তারাও ছিল। বিদায় ব্যাপারটা নিজ চোখে দেখা। সুদর্শন পুরুষ হিসাবে খ্যাতি নেওয়া ছেলেটার সেদিনের ওই ছেলেটার মারের কথা মনে পড়তে রু কেঁপে উঠল। নিবান শান্তশিষ্ট, তবে যাচিত কারণে রেগে গেলে সে মারাত্মক ভয়ঙ্কর। আর সে নিবানের পছন্দের মেয়েটার দিকে ভুল নজর পড়া তো আরও আতঙ্কের বিষয়। আর ত্রিনয় কিনা তাকে হাসপাতালের আইসিইউর দুয়ারে ঠেলে দেওয়ার পরামর্শ দিচ্ছে। যদিও সুদর্শন যুবক হিসেবে পরিচিত সে, তবুও জীবনে মেয়ে না জুটলো ওই রমণীর পানে ভুল নজরে তাকানো আর নিজের আত্মা নিয়ে টানাটানি সম্পর্যায়ের কথা মনে মনে অত শত ভাবলো। নিবান কাছে আসতেই মজা নিতে ছাড়লো না ছেলেটা, সাথে ত্রিনয়ও। নিবান সেই মজাতে যোগ না দিলেও বিপক্ষে কিছু বললও না, তবে মনে মনে এক তৃপ্তি অনুভব করলো। কৌরিকে ঘিরে তাকে কেউ কিছু বললে আলাদা অন্যরকম এক অনুভূতি হয়। সে অনুভূতির জানান দেয় ওই পুতুলের মতো মায়াময়ী মেয়েটা শুধুই তার। গাঁদা ফুলের সমাহারে সাজানো গায়ে হলুদ স্টেজে বসেছে তন্ময়ী। উজ্জ্বল শ্যামবর্ণ গায়ে কাঁচা রঙের হলুদ জামদানিটা আট পরে জড়ানো, লতানো শরীরে বিভিন্ন অঙ্গে হলুদ লাল রঙা কৃত্রিম ফুলের গহনায় জড়িয়ে আছে। উজ্জ্বল শ্যামবর্ণ মুখাবয়বে লেগে আছে হালকা মেকআপের প্রলেপ। চিকন ঠোঁট জোড়ায় লেপটে আছে গাঢ় লাল রঙা লিপস্টিক। গোলগাল চোখ জোড়ানো ঘন পল্লবে ছেয়েছে মোটা করে দেওয়া কাজল রেখা। কি সুন্দর লাগছে মেয়েটাকে, আজ তো একটা মায়াপরী। মেকআপবিহীন উজ্জ্বল শ্যামবর্ণ মুখটা আরো মোহনীয় দেখায়। এই শ্যামবর্ণ মোহনীয় রূপের প্রেমে পড়েছিল সেদিন ইভান, যেদিন প্রথম মেয়েটাকে তাদের বাড়িতে দেখেছিল। দাদাভাই অসুস্থ ছিল। ত্রিনয় ভাইয়ের সাথে দাদাভাইয়ের দারুণ বন্ধুত্ব হওয়ায় অসুস্থ দাদাভাইকে দেখতে এসেছিলেন ত্রিনয় ভাইয়া, ওনার মা আর এই মায়াপরীটা। মেয়েটা মনে হয় তখন সদ্য ইন্টারে ভর্তি হয়েছে। গোল কুচি ফ্রক পরিহিত চুড়িদার, মাথায় হিজাবে মোড়ানো, গোল গোল ফ্রেমের চশমা। সোফায় বসে মৃদু হেসে মানতার সাথে কথা বলছিল। কি মিষ্টি লাগছিল মেয়েটাকে। ভার্সিটি থেকে সবে বাড়িতে ফিরেছিল ইভান। ড্রয়িং রুমে পা রাখতে তীক্ষ্ণ শুলের মতো নজরে বিঁধেছিল সোফায় বসা হাস্যজল মেয়েটা। মনে বিঁধেছে মারাত্মক ব্যাধির ন্যায়। সে ব্যাধি দিনকে দিন মন মস্তিষ্কে ছড়িয়েছে শুধু। সারেনি বই, অথচ মেয়েটাকে তা বোঝানোর পরও বোঝেনি। হয়তোবা বুঝেছিল, তার কারণে সে নীরবে বুঝপনাটা আবারও অবুঝপনায় গড়িয়েছে। মনে মনে আওড়ালো, তুমি আমার জীবনের প্রথমা প্রেয়সী, আর সপ্তমীটাও আমি তোমাতেই টানতে চাই। সেখানে তুমি রাগে যদি অন্য কারো হতে চাইলে ইভানের চলবে কি করে? মানুষের আনাগোনা ঢেলে ধীর পায়ে স্টেজের দিকে এগুলো ইভান। তন্ময়ের পাশে তার বান্ধবী আর কাজিন রিলেটেড কিছু মেয়ে বসা। হলুদ সাথে তাদের রূপের বহরের শেষ নেই। ইভানকে চেনে না সেভাবে কেউ, তবে হালকা রঙের কাঁচা হলুদ পাঞ্জাবি পরা ইভানের সুদর্শনতায় মুগ্ধ হলো তারা। কিছু মেয়ে গলেও পড়ল, সেটা তাদেরও মুগ্ধ দৃষ্টি আর আচরণে বোঝা গেল। তবে সে সবচেয়ে বিশেষ পাত্তা না দিয়ে ইভান মুখে অমায়িক হাসি টেনে বলল, এক্সকিউজ মি ম্যাডামরা, আমি কি আপনাদের কোণের পাশে বসতে পারি একটু? একজন নয়, বেশ কয়েকজন একসাথে আহ্লাদি গলায় বলে উঠল, ইয়েস, কেন নয়, শিওর শিওর। মুখে বলল মেয়েগুলোকে
সরতে না দেখে ইভান ফের বলল, আমি মূলত আপনাদের কোণের পাশে বসতে চাইছি, সমস্যা হবে নাকি? ছেলেটা এমনভাবে বলছে যেন তন্ময়কে বিশেষভাবে চেনে। তন্ময়ের শান্ত চাহনি আর নীরবতা সেটাও বুঝিয়ে দিচ্ছে যেন। তাই পাশে বসা মেয়েগুলো সরে বসলো, কিছু মেয়ে উঠে দাঁড়িয়েও পড়লো। তন্ময়ের নীরব চাহনিতে স্বাভাবিক দৃষ্টি ফেলে মিষ্টি সে তার পাশে গিয়ে বসলো ইভান। এখনও হলুদের অনুষ্ঠান শুরু হয়নি। কনে পক্ষের থেকে সব আয়োজন কমপ্লিট থাকলেও বরপক্ষের থেকে হলুদের বারাত আসবে, তারপর কনের হলুদ মাখানো শুরু হবে। সেটাই এখনো আসেনি, তাই যে যার মতো বিভিন্ন গল্পে মেতে আছে। সেই সুযোগটা ব্যবহার করছে ইভান। যদিও সুযোগ না থাকলেও কি চাই আসতো বা যেত, তার কাজ সে কমপ্লিট করে ফেলেছে। হলুদের বারাত আর আসবে বলে মনে হয় না। তন্ময়ের সামনে রাখা ছোটখাটো টেবিলটায় বিভিন্ন পদের মিষ্টি, পিঠা, পায়েসের আয়োজন করে রাখা। সেখান থেকে সন্দেশ একটা মিষ্টির পাত্রটা উঠিয়ে নিয়ে স্বাভাবিক ভঙ্গিতে সেখান থেকে একটা মিষ্টি কাঁটা চামচ দিয়ে মনোযোগ সহকারে কেটে কুটে খেতে থাকলো ইভান। কনের জন্য রাখা মিষ্টি সে এমন নির্বিকারভাবে খাচ্ছে যেন মিষ্টিগুলো তার জন্য রাখা হয়েছে। আর আশেপাশে কে আছে কে দেখছে, খাওয়া উচিত কিনা এসবের যেন বিন্দু পরিমাণ কোনো পরোয়া নেই। কি নির্বিকার আচরণ! তন্ময়ের বিশ্বাস এই ছেলে নিশ্চিত কিছু অঘটন ঘটিয়ে তারপর এত শান্ত, এতটা চুপচাপ। না হলে এত নির্বিকার থাকার কথা তো নয়। তেমন ছেলেও যে ইভান নয় এটা সে বেশ জানে। মনোযোগ দিয়ে মিষ্টি খেতে খেতে শীতল গলা ইভান বলল, তোমাকে ভারী মিষ্টি আর খুব সুন্দর দেখাচ্ছে তন্ময়ী। তোমার শ্যামবর্ণ শরীরে হলুদের এই সাজ, উফ, তোমাকে দেখার প্রথম দিনের মতো বুকের ভিতরটা তোলপাড় করে দিচ্ছে। আর সেই হলুদের মোহনীয় সাজটা তুমি অন্য কারোর জন্য সেজেছ। তোমার জন্য তোলপাড় করার জায়গায় নিজ হাতে আগুন জ্বালিয়ে দিয়েছ। কথা তো এমন ছিল না। বুকের ভিতর তোলপাড় শুরু হলো তন্ময়ের। তবে যত সম্ভব নিজেকে শান্ত আর স্বাভাবিক রেখে শক্ত কণ্ঠে বলল, তবে কথা কেমন ছিল? আপনি আমাকে নিজের ভেবে পা দিয়ে চেপে রেখে অন্য মেয়েদের সাথে ফুর্তি করে বেড়াবেন, আর আমিও সেটা মেনে নিয়ে আপনার হতে রাজি হয়ে যাব, তেমনটা? এটা আশা করা উচিত আপনার। শান্ত চাহনিতে তন্ময়ের মুখের দিকে তাকালো ইভান। পূর্বের ন্যায় শীতল গলায় বলল, তুমি ভুল বুঝেছ আমাকে। তোমাকে প্রথম দেখায় ভালো লেগেছিল আমার। আমি ফালতু ছেলেদের মতো তোমার পিছু লেগে থাকিনি, আর না কখনো ডিস্টার্ব করেছি। আমি শুধু সোজা সাপটা স্বীকারোক্তি জানিয়েছিলাম। তোমাকে আমার ভালো লেগেছে, আমার জীবনের একান্ত নারী হিসাবে তোমাকে চাই। এটা তো কোনরূপ মিথ্যা ছিল না, আর না ছিল সেই সোজা সাপটা স্বীকারোক্তিতে ছলনা। ছলনা থাকলে নিশ্চয়ই তোমার মতো করে স্বাধীনভাবে তোমাকে চলতে দিতাম না। সোজা সাপটা একটা প্রেমের সম্পর্কে জড়াতাম, সেখানে আমার ভালো মন্দ চাহিদাও থাকতো। ছিল কি চাহিদা? পারতাম না আমি সেই সম্পর্কে ছলনা করে নিজের খারাপ মন কামনা পূর্ণ করতে? কখনো তেমন কোনো কথাবার্তা হয়েছে আমাদের? নাকি তেমন ব্যবহার পেয়েছো আমার থেকে? তুমিও তো চাওনি সেরকম প্রেমময় সম্পর্ক হোক আমাদের মধ্যে। সেজন্য তো সময় মতো করে তোমাকে পাওয়ার অনুরোধটা রেখেছিলাম শুধু। নিষ্প্রভ চাহনিতে মাথা কাত করে তন্ময়ের কঠিন করে রাখা মুখের দিকে তাকিয়ে রইল ইভান। উত্তর এলো না অপর পক্ষ থেকে। আশা করলো না ইভান, আবারও বলতে শুরু করলো, যাই হোক, কিন্তু সেদিন তোমার পক্ষ থেকে তুমি আমার মতো করে সোজা সাপটার সম্মতি মেলে দাওনি উত্তর। তবে তোমার নীরবতাকেই আমি সম্মতি ভেবে নিয়েছিলাম, অন্য সম্পর্কে নেই। তোমাকে আমি নিজে কি চাই সেই গণ্ডির মধ্যে আটকে রাখতে চাইনি কখনো। কেননা তুমি মেয়েটা এমন। ডিটেলসে আমার তখন জানাশোনা, এমনকি বোঝাও হয়ে গিয়েছিল। তাই চেয়েছিলাম তোমার লাইফ তুমি তোমার মতো করে যেভাবে আগে চলে এসেছো সেইভাবেই চলো। শুধু সময় যখন আসবে আমি তোমার মা ভাইয়ের কাছ থেকে চেয়ে নেব তোমাকে। আর যখন চাইবো তখন যেন শুধু তোমার সম্মতিটা পাই। আমি তোমাকে চেয়েছি আমার জীবনের একান্ত নারী হিসাবে, কোনো প্রেমিকা হিসাবে নয়। যার কারণে আমার আচরণটা আমি সেই রকমই রেখেছিলাম। থামলো ইভান। বলতে বলতে গলা কঠিন হয়ে এলো তার। ফের বলল, আরেকটা অনুরোধ করেছিলাম তোমাকে। বলেছিলাম আমার চাওয়ার আগে যদি তোমাকে কেউ তোমার মা ভাইয়ের কাছে চেয়ে বসে, প্লিজ তন্ময়ী আমাকে জানিও। আমার অনুরোধটা তুমি রাখলেই না, এতটা তুচ্ছ তাচ্ছিল্য করলে। অথচ আমি তোমার নীরবতাকেই সম্মতি ভেবে ভরসা করেছিলাম, বিশ্বাস রেখেছিলাম তোমার উপর। সেই বিশ্বাস ভরসা তুমি তোমার নীরব সম্মতির মতোই নীরবেই ভেঙে দিলে।
তোমার মোটেও উচিত হয়নি আমাকে এভাবে অতল সাগরে ভাসিয়ে দেওয়ার। বিশ্বাস ভরসা আপনি রেখেছেন, তবে আপনি কি করে আমার উপরে সেই আস্থাটা ভরসা করেন? সেই কারণে তুমি আমাকে ভুল বুঝে এরকম একটা পদক্ষেপ নিতে পারো না তনু। তোমার বিশ্বাস ভরসার জায়গাটা যদি আমার প্রতি নড়বড়ে হয়ে গিয়ে থাকে, তুমি বিষয়টা সম্পর্কে জানতে চাইতে আমার কাছে, আমাকে জানা বোঝার এমনকি যে কোনো বিষয়ে প্রশ্ন করার অধিকার বোধটা কিন্তু আমি আগেই দিয়েছি তোমাকে। সেখানে তুমি আমাকে প্রশ্ন না করে রাগে জেদে পড়ে বিয়ের মতো একটা সারা জীবনের সেন্সিটিভ ইস্যুতে নির্দ্বিধায় সম্মতি জানাতে পারো না। তোমার কি মনে হয় ইভানের জীবনে মেয়ের অভাব পড়েছে যে তাকে ফিরে আসতে হলো তোমার কাছেই? ইভানের দুর্বলতা ঠিক কোথায় সেটা অনুভব হলো না তোমার? তুমি একটা মেয়ের সাথে আমাকে ঘুরতে ফিরতে দেখলে আর তোমার মতো করে বিশ্বাস করে নিলে, আর আমাকে ফেললে ফাঁসির দণ্ডনীয় আসামির কাঠগড়ায়। অথচ এক নায়কতন্ত্রভাবে বিচার করলে সেখানে আসামির ভালো মন্দ স্বীকারোক্তি শোনা জানার প্রয়োজন মনে করলে না, আর না সেই ফাঁসির আসামির শেষ ইচ্ছা জানার প্রয়োজনও বোধ করলে না। তবে সেদিন কেন সরাসরি বলে দাওনি ইভান আপনাকে আমার পছন্দ নয়, আমি আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারছি না, তবে আমি তোমাকে আমার ভাবার দুঃস্বপ্নটা বুকে লালন করতাম না? বুকের ভিতর ব্যথার অনুভব সৃষ্টি হলো তন্ময়ের। কঠিন করে রাখা হৃদয় ভেতরে ভেতরে ভেঙে চুরে চোরমার হলো। সেদিন যখন ইভান সোজাসাপটা নিজের অনুভূতি সুন্দরভাবে জানিয়ে দিয়েছিল, সব দিক ভেবেচিন্তে হ্যাঁ না কিছু না বললেও মনে মনে ঠিকই ইভানের প্রতি অনুভূতিতে দুর্বল হয়েছিল সে। মুগ্ধ হয়েছিল ইভানের তরফ থেকে তার ব্যবহার, কথাবার্তা, সিদ্ধান্ত, আচরণে। অন্য কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো সম্পর্ক না গড়িয়ে সময় মতো তাকে চেয়ে নেওয়ার চিন্তাভাবনা সেও যেন নীরবে সম্মতি দিয়েছিল সে চাওয়ায়। বরাদ্দকৃত সম্পর্ক দুজনের মধ্যে না থাকলেও হুটহাট একটু একটু কথা হতো দুজনের। তবে সেসব কথা না ছিল প্রেমময় আর না ছলনাময়। বরাবরই ঠাট্টা মস্করা করে তাকে রাগিয়ে দেওয়া, উল্টো পাল্টো বলে খ্যাপানো, এগুলোই কাজ ছিল ছেলেটার। তন্ময়ী সেই সব কার্যকলাপে রেগে যেত, খেপে যেত। আবার মনের কোণে ভালো লাগাও সৃষ্টি হতো, আর সে ভালো লাগা সেদিন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল যেদিন একটা কফি শপে ইভানকে আর নাম না জানা সে মেয়েটাকে হাসি হাসি মজা করে কথা বলতে দেখলো। একবার নয়, মেয়েটার সাথে ইভানকে বারংবার দেখেছে সে। ইভানের সাথে বাইকে ঘুরতে, কফি শপে কফি খেতে, ইভানের ভার্সিটি এরিয়াতে। মেয়েটার পোশাক আশাক, চালচলন, হাবভাবে মোটেও ঠিক লাগেনি তন্ময়ের। সেখানে ইভান তাকে ভালো লাগার কথা জানিয়ে সেই মেয়ের সাথে ফুর্তি করে বেড়াচ্ছে। তন্ময়ের ভালো লাগার অনুভূতিগুলো যেন সেখান থেকে আস্তে আস্তে একটু একটু করে ফিকে হতে শুরু করলো। তবে হৃদয় একান্ত মানুষ হিসাবে যার প্রতি একবার দুর্বল অনুভূতি হয়, সহজে কি তাকে মন মস্তিষ্ক থেকে বের করে দেওয়া যায়, নাকি চাইলেই ভুলে যাওয়া যায়? তবে মন কঠিন রেখে চেষ্টা করে গিয়েছে তন্ময় নিজেকে ঠিক রাখার, যেমনটা সে আগে ছিল তেমনভাবে চলার। না ইভানের কাছে মেয়েটা সম্পর্কে জানতে চেয়েছে, আর না আগ্রহ দেখিয়েছে জানার। শুধু মনকে এটা বলে ইভানকে এড়িয়ে গেছে, বড়লোকের ছেলে কখন কাকে ভালো লেগে যায়। ভালো লাগা শেষ হয়ে গেলে কখন কাকে আবার ছুঁড়ে ফেলে দেয় বলা তো যায় না। তাই নিজের দুর্বলতাকে কাবু করে নিজেকেই শক্ত করে নিয়েছে সে। মনে মনে ভেবে রেখেছে বাবা হারা মেয়ে সে, মা আর ভাই যেমনটা চাইবে তেমনভাবে চলবে সে, এবং যাকে তার জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করবে তাকেই বিয়ে করবে তন্ময়ী। দীর্ঘশ্বাস ফেলল তন্ময়ী। আজ তবে কেন ইভানের কথাগুলো ভিতরটাকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দিচ্ছে? কেন মনে হচ্ছে একবার মেয়েটা সম্পর্কে তার জানা উচিত ছিল? চোখের দেখা তো ভুল হতে পারে, ইভানকেও প্রশ্নবিদ্ধ করা উচিত ছিল। কেন আমাকে কথা দিয়ে অন্য মেয়েকে নিয়ে এত মাতামাতি? মাতামাতি? হ্যাঁ, মাতামাতিতে ছিল। রাগ জেদে ক্ষণিকের দুর্বল হওয়া মনটা আবারও কঠিন রূপায়িত হলো। তার এই ইভানকে না জানিয়ে বিয়ে করার সিদ্ধান্ত একেবারেই ভুল নয়। কোন মেয়ে নিজের পছন্দের মানুষের সাথে অন্য একটা মেয়েকে সহ্য করবে? কে মেনে নেবে? সে যে কারণেই হোক না কেন। আর কেনই বা একটা মেয়েকে নিজের মিষ্টি মিষ্টি কথায় ভুলিয়ে রেখে অন্য একটা মেয়ের সাথে মজা ফুর্তিতে ডুবে থাকবে? তার কি একটুও মনে ছিল না তন্ময়ী বলে কাউকে সে নিজের করবে বলে কথা দিয়ে রেখেছে? অভিমানে কালো মনির চোখ জোড়া ঝলঝল করে উঠল তন্ময়ীর। সে মুখাভাবের দিকে খুবই খেয়ালি নজরে তাকিয়ে রইল ইভান। তার চাহনি যেন বলে দিচ্ছে তন্ময়ীকে ভাবার সময়টা দিয়েছে সে। অনেক সময় পর ধীর কণ্ঠে বলল ইভান, বিয়েটা একটা ছেলে মেয়ের স্বামী স্ত্রী রূপে একসঙ্গে কাটানো সারা জীবনের একটা কঠিন সিদ্ধান্তের ব্যাপার। সেই মানুষটার সাথে তুমি সারা জীবন জড়িয়ে যাবে,
এটা ভেবেও তুমি সেই সিদ্ধান্তে অনায়াসে সম্মতি জানালে কি করে তন্ময়ী? এটাই মানতে পারছি না আমি। আমিও মানতে পারিনি। আমাকে মিষ্টি মিষ্টি কথায় ভুলিয়ে রেখে আপনি অন্য মেয়ে নিয়ে হাসি মজা করে শহরময় ঘুরে বেড়াবেন। আমার জায়গায় আপনি হলে মানতেন কি? অবহেলায় হাসলো ইভান। ভুল তারও ছিল তন্ময়ের কথা না ভেবে আরেকজনের কথা ভাবতে কি নিজের জীবনকে হারিয়ে ফেলতে বসেছিল সে। এখন সেটা খোলামেলা বলার সময় নয়, তবুও বলল, মানতাম না। তবে তোমার মতো না ভেবে চিনতে বিয়ের মতো একটা ডিসিশনও নিতাম না। তুমি ভুল ডিসিশন নিয়েছো, আর তোমাকে না জানিয়ে সেই ভুলকে অন্যায় রূপে দিয়েছো। একদম না। সেটা তো একটু পরে বুঝতে পারবে। তুমি তো ইভানেরই, আর তোমাকে ইভান ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ ছোঁবে এটা ইভান মানবে কি করে আর মেনে নেবে, এটাও ভাবা তোমার ভুল। দ্বিতীয়ত তুমি ছাড়া দ্বিতীয় কোনো নারীকে আমি একান্তভাবে আমার ভাবতেই পারি না। ছোঁয়া তো দূর, তৃতীয়ত আমার বলা কথা তোমার কাছে মিথ্যা বলে মনে হতে পারে, কিন্তু সেই কঠিন সত্যটা মিথ্যা মনে করে ভুল বুঝে রাগে জেদে বিয়ের মতো একটা কঠিন সিদ্ধান্তে জড়িয়ে পরবর্তীতে তুমি পস্তাতে চাইলেও আমি তো তোমাকে পস্তাতে দিতে পারি না। তাই কঠিন সত্যটা মিথ্যা মনে করলেও আমার হতে হবে তোমাকে। তোমার সম্মতি ছাড়াও যদি আমার হতে হয় তবুও ইভানের হতে হবে তোমাকে। বাধ্য হয়ে হলেও তোমাকে আমারই হতে হবে। রাগ জেদ ভুলে গিয়ে বিস্ময় ভর করলো তন্ময়ের মুখাবয়বে। আশ্চর্য হয়ে তাকিয়ে রইল ইভানের মুখের দিকে। যেটার ভয় পাচ্ছিল সেটাই কি করে বসেছে ছেলেটা। সে তো ভেবেছিল বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেলে ইভান আর কিছু করার সাহস দেখাবে না। নিভান ভাইয়ের কথা ভেবে হলো সাহস করবে না কোনো কিছু করার। তবে ছেলেটা ইভান, এটাও তার মাথায় গেঁথে রাখা উচিত ছিল, যার দুঃসাহসের কোনো কমতি নেই। বিস্ময়ে মুখ থেকে বেরিয়ে এলো তার, আপনি নিশ্চয়ই বিয়ে ভাঙার মতো উল্টোপাল্টা কিছু করেননি? বিধ্বস্ত হাসলো ইভান, ফের রহস্যময় গলায় বলল, তুমি মুখে যেটা বলছো সেটা নয়, মনে যেটা ভাবছো সেটাই করেছি আমি। তন্ময় কিছু বলতে যাবে তার আগে চারপাশে কেমন চাপা শোরগোল পড়ে গেল। হইচই শুরু হলো। আনন্দ ঘন হলুদের অনুষ্ঠানে গুঞ্জন সৃষ্টি হলো বিয়ে ভাঙার। ছেলেপক্ষ হলুদের বারাত নিয়ে আসছে না, তারা হঠাৎ বিয়ে ভেঙে দিয়েছে। কারণ হিসেবে তাহমিনা বেগমকে বলেছে, আমরা খোঁজখবর নিয়ে জেনেছি আপনার মেয়ের অন্যত্র সম্পর্ক আছে। কথাগুলো শোনা থেকেই মনমরা হয়ে বসে আছেন তাহমিনা বেগম। মেয়েটার অন্যত্র সম্পর্ক থাকলে হাবভাবে তো তিনি সেটা বুঝতে পারতেন। আর দ্বিতীয়ত ওনার এক কথায় মেয়েটাও রাজি হতো না বিয়েতে। তবে কি ছেলের মা তন্ময়ের গায়ের শ্যামবর্ণ রং নিয়ে একটু তনুমনো করছিলেন, সেটারই দোষারোপ উল্টোপাল্টাভাবে গাইছে, নাকি ওনারা যা বলছেন সেটাই সত্য? তাই যদি সত্যি না হবে তবে আজ হলুদের দিনে এসে ওনারাই বা কেন বিয়ে ভেঙে দেবেন? সম্মান তো ওনাদেরও জড়িয়ে। মাথায় টলটলে ব্যথার উপসর্গ নিয়ে উঠে মেয়ের কাছে গেলেন তিনি। তন্ময়ের সামনে গিয়ে দাঁড়াতেই দেখলেন টলমলে চোখে মেয়েটা ওনার দিকে তাকিয়ে আছে। একপাশে আয়োজিত মানুষের ভিড়, সেই চোখ বলছে, ওনারা যেটা বলেছেন সেটা সম্পূর্ণ মিথ্যা আম্মু। মেয়ের প্রতি ভিতরে ভিতরে রাগে জ্বলে ওঠা মাতৃত্ব সত্তা যেন মেয়ের চোখের নজল থেকে ভিতরে নিভে গেল। তিনি প্রশ্ন করার আগে তন্ময়ের রোধ হওয়া গলায় বলল, বিশ্বাস করো আম্মু, ওনারা যে অভিযোগটা করেছেন সেরকম কোন সম্পর্ক আমার নেই। ওনারা মিথ্যা তথ্য পেয়েছেন। রাগ ক্ষোভে আগেই ফেটে পড়েছে ত্রিনয়। শুধু নিবান শান্ত করে রেখেছে তাকে। বোনের কান্নারত গলার কথাগুলো শুনতে মেজাজ আরও চড়ে গেল তার। উল্টো পাল্টো কথা বলতেই থাকলো। হলুদের আনন্দ ঘন মুহূর্তেই বিগড়ে গেল। নানান মানুষের মুখে নানান কথা উঠল। তাহমিনা বেগম চেয়েও মেয়েকে আর প্রশ্ন করতে পারলেন না। যেখানে মেয়ে নিজেই স্বীকারোক্তি জানাচ্ছে সেখানে তিনি আর কি জানবেন শুনবেন? বউকে ধমকে মেরে কি আর স্বীকারোক্তি নেবেন, নাকি সেই সত্যমিথ্যা স্বীকারোক্তিতে হারানো সম্মান ফিরে পাবেন? হঠাৎই ওনার প্রেশার বেড়ে গেল। মাথা ঘুরে পড়ে যেতে নিলেই পাশে দাঁড়ানো নিহারিকা বেগম সামনে নিলেন ওনাকে। এটা ওটা বুঝ দিতে থাকলেন। কিন্তু তাতে কি আর কাজ হয়? হলুদের দিনে মেয়ের বিয়ে ভাঙা যাওয়া কি সমাজের চোখে ভালো কথা, নাকি নীরবে মেনে নেবে সেই কথা সমাজের মানুষ? ওনাকে ধরে ফাঁকা জায়গায় একটা চেয়ারে বসিয়ে দিয়ে নানান বুঝদার কথা বলতে থাকলেন নিহারিকা বেগম। পাশে দাঁড়ানো পরিচিত অপরিচিত অনেকে তখন নীরব দর্শক। এখনো তন্ময়ের পাশে মাথা নিচু করে বসে আছে ইভান। কন্দরত চোখে সেটা থেকে ভারাক্রান্ত গলায় তন্ময়ী বলল, খুশি হয়েছেন আমাকে অসম্মানিত অপদস্থ করে? সুখ পেয়েছেন? শান্তি হয়েছে আপনার? মাথা নিচু করে তার ছেলের হাসি আসলো ইভান। সেটা কখনোই করতে চায়নি, তবে না করেও উপায় ছিল না তার। আর বিয়েটা ভাঙার ব্যবস্থা সে অনুষ্ঠানের আগেই করতে চেয়েছিল, কিন্তু সেটাও হয়ে ওঠেনি।
মাথা কাট করে তন্ময়ের মুখের দিকে তাকিয়ে কঠিন গলায় আমি খুশি হয়েছি কি না এটা আমার থেকেও তোমার অন্তর ভালোভাবে জানে, তবে এই সিচুয়েশনের জন্য দায়ী একমাত্র তুমি। তন্ময়ের কন্দরত মুখ তীক্ষ্ণ শুলের ন্যায় বিদে এফোর ওফোর করতে থাকলো ইভানের বুক। দোষী সেও কম নয়, তবে পরিস্থিতি যে তাকে ঠিক করতে হবে। অনেক সময় ধৈর্য নিয়ে বসে থাকলেও এবার আর বসে থাকতে পারল না সে। উঠে আগে বাবা আর ভাইকে খুঁজল। নিভানকে দেখলো ত্রিনয়ের সাথে কথা বলতে। সেদিকে না এগিয়ে মহিলা মানুষের আনাগোনা থেকে কিছুটা দূর নিজের হুইল চেয়ারে বসে আছেন জাহিদ সাহেব। পাশে গোল টেবিলে চেয়ারের বসা ওনারই বয়সী কিছু মানুষ। সবাই বিষয়টাতে বেশ চিন্তিত। তপ্ত শ্বাস ফেলে সেদিকে এইগুলো ইভান। জাহিদ সাহেবের কাছে গিয়ে ওনাকে হুইল চেয়ার সহ সেখান থেকে সরিয়ে একটু ফাঁকা জায়গায় নিয়ে দাঁড় করালো। তারপর নিজে মাটিতে হাঁটু ওনার সামনে বসলো। চমকে ছেলের উস্কো খুস্কো মুখের পানে চাইলেন তিনি। দূর থেকে সেটা নিবান দেখে এগিয়ে এলো। জাহিদ সাহেব বিচলিত কণ্ঠে বললেন, কি হয়েছে ইরফান? ঠুট কামড়ে ধরে নিজেকে ধাতস্থ করলো ইভান। বাবার পানে শান্ত নজর রেখে সদ্যই সে পাশে দাঁড়ানো নিবানের সূক্ষ্ম দাঁড়ালো দৃষ্টিপানে চাইলো, ফের বলল, বাবা, আমি তন্ময়ীকে বিয়ে করতে চাই। তার বিয়ে ভেঙে গেছে, তাকে উদ্ধারিত হতে পাত্র স্থিত হয়ে বিয়ে করতে চাইছি এমনটা নয়, আমি তাকেই বিয়ে করতে চাইছি। কথাটা নিবানের চতুর ব্রেন ইভানকে পর্যবেক্ষণ করা বুদ্ধিদীপ্ত নজর সহজে নিল না। মাথার মধ্যে বিষয়টা নিয়ে যেন ঘুরপাক খেতে লাগলো। কোথাও দুয়ে দুয়ে এক কি করে হয় মিলাতে থাকলো জাহিদ সাহেব। ছেলের আচরণ অবাক, বিস্মিত, কি বলবেন ভেবে পেলেন না। বড় ছেলে এখনো বিয়ে করেনি, ছোট ছেলে বিয়ে করার প্রস্তাব রাখছে। মুখ উঁচু করে পাশে দাঁড়ানো নিবানের মুখের দিকে তাকালেন তিনি। নিবান তখনও তীক্ষ্ণ চোখে ইভানের দিকে তাকিয়ে ভাবনায় মশগুল। তন্ময়ের বিয়ের খবর পাওয়ার পর থেকে ইভানের ছন্নছাড়া আচরণ, বাড়ির বাইরের অধিক সময় কাটানো, সেদিন কৌরির সাথে বলা ফাজলামো কথাগুলো কিছুটা শুনেছিল নিবান, তবে বিশেষ গুরুত্ব দেয়নি। আজ তন্ময়ের পাশে ঘুরঘুর করা বিষয়টা কেমন গুলাটে লাগলো নিবানের। জহরি নজরে ইভানকে খেয়াল করতে থাকলো। মাথা নিচু করে রাখার মতো ছিল তো নয় ইভান। নিজের কোনো জিনিস পছন্দ হলে বা চাওয়ার হলে চোখে চোখ রেখে কোনো আড়ষ্টতায় চেয়ে নেয় সে। তবে কোন অপরাধে আড়ষ্টতায় মাথা নিচু করে বসে আছে সে? তবে কি উফ, আর ভাবতে ছিল না নিবান। যেটা সে ভাবছে তেমন ছেলে নয় ইভান। এমন অন্যায়টা সে কখনোই করতে পারে না। তন্ময়কে পাওয়ার হলে সে আর কারো কাছে না বলতে পারলো, নির্দ্বিধায় তার কাছে বলতো। দুই ভাইয়ের সম্পর্ক তেমন না হলেও এইসব বিষয় ইভান কখনো নিজেকে তার কাছ থেকে চাপিয়ে রাখে না। সেই ছেলেটা কি করে করতে পারলো? নিভান, জাহিদ সাহেবের ডাকে মৃদু চমকে ওনার দিকে তাকালো। ওনার মুখ বলছে উনি ইভানের প্রস্তাবে ঠিক কি বলবেন বুঝে উঠতে পারছেন না, যেন সম্মতিটা তাকে দিতে বলছেন। নিভানও হঠাৎ কি বলবে খুঁজে পেল না। ইভান কাতস্বরে ফের বলে উঠল, প্লিজ দাদা ভাই, সম্মতি দাও। আমি চাইছি না ওই মেয়েটা আমার জন্য আর কাঁদুক। মানে? জাহিদ সাহেব কথার অর্থটা না বুঝলো নিবান চমকে উঠল। ইভানের কথায় যেন নিবানের ভাবনা সহ হিসাব করার গন্ডায় মিলে যাচ্ছে। মুহূর্তের আগে মাথাটা ধপ ধপ করে উঠল তার। চোয়াল হয়ে উঠল ধীর কঠিন, তবে মোটেই তা প্রকাশ করার ভুল করলো না। শক্ত কণ্ঠে শুধু জাহিদ সাহেবকে উদ্দেশ্য করে বলল, আন্টির কাছে গিয়ে প্রস্তাব রাখতে বলুন ওকে। দেখুন উনি কি মতামত প্রকাশ করেন। তবে এখানে তন্ময়ের মতামতটাও বিশেষ জরুরি। সে মত না দিলে কিন্তু কিছুই হবে না। মুহূর্তেই অসহায় নজরে নিবানের দিকে তাকালো ইভান। দাদাভাই যে বুঝে গিয়েছে সব, আর তার প্রতিও অসন্তুষ্ট হয়েছে ভীষণ, বুঝতে বাকি রইল না ইভানের। চোখ বুঝে শ্বাস ফেলে উঠে দাঁড়ালো ইভান। গুটি গুটি পায়ে তন্ময়ের মায়ের সামনে গিয়ে দাঁড়ালো সে। ভদ্রমহিলা চোখ বন্ধ করে চেয়ারে গা এলিয়ে বসে আছেন। চোখের কোণে ওনার নোনা জলের আনাগোনা। ইভানের অপরাধ বোধ যেন ভিতরে ভিতরে পাহাড় সম হলো। সবকিছু যেন ছিন্ন ভিন্ন করে দিতে ইচ্ছে করলো। সময়টা টেনে নিয়ে তন্ময়ের প্রথম দেখা সেই দিনটাই নিয়ে যেতে মন চাইল। শুরুটা আবার সেখান থেকে যদি করতে পারত কতই না ভালো হতো। তবে তা এখন আর কোনো মতো সম্ভব নয়। এখন আর সিচুয়েশন মোটেই বিগড়ে যেতে দিলে হবে না। হাঁটু গেড়ে বসলো ওনার সামনে ইভান। চোখ খুললেন উনি। উৎসুক প্রশ্নবিদ্ধ নজর ওনাকে ঘিরে তখন।
ওনার আত্মীয় স্বজনেরা দাঁড়ানো, সবাই ভিন্ন ভিন্ন ভালো মন্দ কথা বলে চলেছে। সেসব উপেক্ষা করে ইভান সোজাসাপটা বলল, আন্টি, আমি একজন বেকার ছেলে। নিজের আপাতত পরিচয় বলতে আমি জুনায়েদ জাহিদ ইভান। বাবা বা ভাইয়ের সাফল্যে আমি পরিচিত হতে চাইনি কখনো। নিজেই বরাবর সাফল্য অর্জন করতে চেয়েছি। সে সাফল্য অর্জন করার আগেই আমি আপনার মেয়েকে চাইছি। জানি না একটা বেকার ছেলের হাতে মেয়ে তুলে দেওয়া যায় কিনা বা ঠিক কিনা, তবে আমি আপনার কাছ থেকে আপনার মেয়েকে চাইছি। একটা বেকার ছেলের হাতে কি আপনার মেয়েকে তুলে দেওয়া যায়? আমি কথা দিচ্ছি, এই বেকার ছেলে কখনো সুযোগ দেবে না আপনার মেয়েকে অভিযোগ করার। ঘণ্টাখানেক আগের মুখরিত হলুদের অনুষ্ঠানটা হঠাৎই যেন নীরব বিষাদ থমথমে পরিবেশে ছেয়ে গেল। মন ভালো নেই কারো, দুর্বল বিষণ্ণ মানসিকতায় আকস্মিক ইভানের প্রস্তাব পেতেই মনে মনে বিস্মিত হলেন তাহমিনা বেগম। তবে বগ্ন হৃদয়ের দুর্বলতায় চোখ মুখের এক্সপ্রেশন সেটা প্রকাশ করতে পারলেন না। নীরবে চেয়ে রইলেন ইভানের সুদর্শন আশাবাদী মুখের দিকে। কি বলবেন হঠাৎই যেন ভেবে পেলেন না। সব দিক থেকে নিভানকে ওনার খুব পছন্দ ছিল। ছেলেটার আচার ব্যবহার, কথাবার্তা, চাল চলন, সর্বোপরি ছেলেটার ধীর ব্যক্তিত্বের বরাবরই মুগ্ধ হতেন। সব মায়েরই তো চায় নিজের কন্যার জন্য এমন উপযুক্ত ছেলে। সেখানে নিবানের গায়ের রংটা কখনো বড় করে দেখেননি। সেই হিসাবে এক সময় তিনি মনে মনে তন্ময়ের জন্য নিবানকে খুব পছন্দ করতেন। এটাও চাইতেন মেয়ের জামাই হিসেবে নিবান হোক। এরকম উপযুক্ত ছেলে সহজে মেলে না। মনের কথা এক সময় গিয়ে ছেলেকেও জানিয়েছিলেন তিনি। সেদিন ত্রিনয় বিভিন্ন কারণ দেখিয়ে সাফ না করে দিয়েছিল। তন্মন্দ্রে তন্ময়ীকে নিজের বোনের নজরে দেখে নিবান। নিজেদের কথার মধ্যে যদি কখনো তন্ময়ের প্রসঙ্গ আসে, কথাবার্তাও সেরূপ বলে নিবান, সেখানে তন্ময়ের জন্য তার কাছে প্রস্তাব রাখা বিব্রতকর। আশা করাটাও আরও লজ্জাজনক, ভাবাটাও উচিত নয়। ত্রিনয় একথা বলার পর তিনি মনের মধ্যে গড়া ইচ্ছে আশা সব ঝেড়ে ফেলে দিয়েছিলেন। আর সেই নিবানদের বাড়িতে তন্ময় ইভানের বউ হয়ে গেলে কখনোই অসুখী হবে, ভালো থাকবে না, এটা তিনি ভাবতেই পারেন না কখনো। তবুও তন্ময়ের হয়ে ইভানের প্রস্তাবটা তিনি যেন কখনোই আশা করেননি। নিজের মেয়ের সব দিক থেকে ইভান অনেক উঁচুতে, সেখানে কি আশা রাখা আকাশ কুসুম ভাবার মতো। আরও সেই মেরাজ হলুদের অনুষ্ঠানে বিয়ে ভেঙে গেছে, সেখানে আরও আশা রাখাটা তো উচ্চাকাঙ্ক্ষা। ওনাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির জন্য উচ্চ বিলাসিতা। আন্টি, কিছু বলুন। ঝাপসানো চোখে কয়েকবার দুর্বল চিত্রে পলক ঝাপটালেন তিনি। আরও কিছু সময় বিচক্ষণতায় সহিত ভাবলেন, ফের চোখ বুজে মৃদুভাবে মাথা উপর নিচ কয়েকবার ঝাঁকিয়ে সম্মতি দিলেন। তবে মুখ দিয়ে কোনো টুশব্দ উচ্চারণ করলেন না, চাইলেন না যেন কথাই বলতে। সম্মতি পেতেই ইভানের বুকে এত সময় জমে থাকা শক্তপোক্ত ভয়াবহ পাথরটা যেন মুহূর্তেই সরে গেল। মাথা নিচু করে জোরে শুনে নিঃশ্বাস ফেলল সে নিঃশ্বাস ফেলার দৃষ্টিটুকু জহুরি নজরে পর্যবেক্ষণ করলেন। তাহমিনা বেগমের পাশে বসা নিহারিকা বেগম তখনও ছেলের মুখের দিকে অবাক চোখে তাকিয়ে রইলেন তিনি। ওনার ইভান প্রস্তাব রেখেছে মেয়েটাকে বিয়ে করার জন্য, এটা যেন কিছুতেই বিশ্বাস করতে পারলেন না উনি। ওনার পাশে দাঁড়ানো শান্তনা রহমান মান্যতা, মৌনতাও একই অবস্থা, অবিশ্বাস্য নজর, অথচ কোরের মন গাইছে অন্য কিছু। তন্ময়ী আপু কি সেই মেয়ে যাকে নিয়ে ইভান ভাইয়া বারংবার তার সাথে এটা ওটা বলে গেছে, না হওয়া বউ হিসাবে দাবি করেছে? তবে কি আজ তন্ময়ী আপুর বিয়ে ভাঙার পেছনে ইভান ভাইয়া দায়ী? তাই যদি হয় তবে কাজটা মোটেও ঠিক করেননি ইভান ভাইয়া। অসন্তুষ্ট চিত্রে ইভানের মুখের দিকে তাকিয়ে মুহূর্তে মুখ ফিরিয়ে নিল সে। পাশে দাঁড়ানো ডালিয়া বেগমও যেন বিগত সময় ধরে নাটক দেখছিলেন। ওনার মুখাবয়বে সেটা এত সময় প্রকাশ পাচ্ছিল। তবে ইভান বিয়ের প্রস্তাব রাখতে তিনি আশ্চর্যিত হলেন, কপাল কুঁচকে ফেললেন বিরক্তিতে। এরকম একটা কাণ্ড ইভানের থেকে কখনোই তিনি আশা করেননি। ছেলে যে বাপের মতো দয়ালু স্বভাব পেয়েছে বেশ বুঝলেন। তবে কি দেখে এই ছেলে সদ্য বিয়ে ভেঙে যাওয়া ওই মেয়েকে নিজের সঙ্গিনী করতে চাইছে বুঝে আসলো না ওনার। একে মেয়ের গায়ের রং শ্যামলা, ইভানের ফর্সা রঙের পাশে কখনোই মানাবে না। সেখানে মেয়ের বাপ তো নেই, আর না আছে বাপের রেখে যাওয়া প্রতিপত্তি। এরকম একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েকে ইভান বিয়ে করবে? জোয়ারদার বাড়ির বউ বানাবে? জাহিদ হাসান জোয়ারদারের ছেলের বউ? এত রুচিহীন হয়ে গিয়েছে ছেলেটা।
তাহমিনা বেগমের কাছে ইভানের রাখা প্রস্তাবে কেউ কিছু না বললেও তিনি যেন আর চুপ থাকতে পারলেন না। মুখ খুলবেন এমন ভাবনাটা মাথায় এনে মুখে কিছু বলতে যেতেই হাতের টান পড়ল ওনার। পাশে তাকাতে দেখলেন দিবা শক্ত করে হাত টেনে চেপে ধরেছে, চোখ বড় বড় করে মাথা এদিক ওদিক নাড়িয়ে ইশারা করছে কিছু না বলতে। তিনি তবু মানতে চাইলেন না। কিছু বলবে বলে উত্তক্ত হতে দিবা আরো শক্ত করে হাত চেপে ধরে ফিসফিসিয়ে বলল, প্লিজ আম্মু, এখানে কোনো রূপ সিন ক্রিয়েট করো না। ওর লাইফ ওকে বুঝতে দাও। ওর সিদ্ধান্ত নেওয়ার মতো যথেষ্ট বড় হয়েছে। ওর ভালো মন্দ কিসেও সেটা ভালো বুঝে, তাই ও কিসে ভালো থাকবে সেটা ওকে বুঝে নিতে দাও। অন্তত ওর বেলায় নিজের সিদ্ধান্ত ওর উপরে চাপিয়ে দিও না। ওকে ওর মতো করে ভালো থাকতে দাও। তোমার মতো করে বুঝতে চেয়ে ওর জীবনটা এলোমেলো করে দেওয়ার চেষ্টা করো না, প্লিজ আম্মু। মেয়ের কথার দেওয়া সূক্ষ্ম খোঁচাটা বেশ উপলব্ধি করলেন ডালিয়া বেগম। কোন কারণে মেয়েটা এমন খোঁচা দিয়ে কথা বললো এটাও বেশ বুঝলেন। বিরক্ত হলেন বইকি। এত ভালো করে বিয়ে দেওয়ার পরও মেয়ে সুখী নেই, নাকি সে ইচ্ছে করে সুখে থাকতে চাইছে না, এটা তিনি কি বুঝতে পারছেন না? অবশ্যই পারছেন। তবে নিজের পেটের মেয়ে যে জোর গলায়ও তো কিছু বলতে পারেন না। আর বললেও আগে শুনলো, এখন আর শুনতে চায় না মেয়েটা। বিরক্তিতে খেকিয়ে উঠে তিনি কিছু বলতে যাবেন, তার আগে দিবা আবারও হাত চেপে ধরে বলল, এখানে বড় মা বাবা উপস্থিত আছেন, এটা মাথায় রেখো। মেয়ে তাকে হুমকি দিচ্ছে। অসন্তুষ্ট নজরে মেয়ের পানে তাকিয়ে পিছনে ফিরলেন তিনি। বড় ভাই ওনার কয়েক কদম পিছিয়ে হুইল চেয়ারে বসা। ছোটবেলা থেকে এই বড় ভাই নামক মানুষটা তিনি যেমন সমীহ করে চলেছেন তেমন ভয়ও পেয়ে চলেছেন। ওনার মুখে মুখে বা ওনার সামনাসামনি কথা বলার তর্ক করার স্পর্ধা করেননি, এমনকি সাহস দেখেননি কখনো। মেয়ের হুমকিতে সত্যিই তিনি দমে গেলেন, আর মুখ খুললেন না। তবে মেয়ের প্রতি বেজায় অসন্তুষ্ট হলেন। সম্মতি পেতে তাহমিনা বেগমের পাশে বসা মায়ের পানে দুর্বল একটা চাহনি দিয়ে উঠে দাঁড়ালো ইভান। মনে মনে আশা রাখলো মা নিশ্চয়ই তাকে বুঝবে, আর সে বুঝালে অবশ্যই বুঝবে। তাহমিনা বেগমের সম্মতির খবর পুরো হলুদ অনুষ্ঠানের সর্বজনের কাছে ছড়িয়ে পড়ল। অনুষ্ঠানের আমেজ পুরোপুরিভাবে না ফিরলেও থমথমে পরিবেশটা কিছুটা কাটলো। তন্ময়ের পাশে গিয়ে তার বান্ধবী আর কাজিনেরা বিভিন্নভাবে তাকে বোঝাতে লাগলো। নিবানও এত সময় ত্রিনয়ের সাথে কথা সেরে নিয়েছে। ত্রিনয় কৃতজ্ঞতা প্রকাশ করলো নিবান দুজনের প্রতি। সেটা শুনে মনে মনে ইভানের প্রতি আরও অসন্তুষ্টতা বাড়ল নিবানের। ইভানের থেকে কোনো অংশে সে ত্রিনয়কে মনে করে না। বন্ধু কম নিজের ভাইয়ের নজরে দেখে সে। সেই বন্ধুর এরকম একটা অসম্মানিত অসহায় পর্যায়ে দেখা সত্যি কি মন থেকে মেনে নেওয়া যায়? এত সময় অন্য কেউ হলে তাকে যে কি করতো নিবান, সেটা তন্ময়ের বিয়ে ভেঙে যাওয়ার খবর শুনতেই বরপক্ষের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ব্যবস্থা করছিল। কিন্তু দুস্থ সেই নিজের ঘাড়ে চেপে বসেছে। এখন তাকে সুস্থ সুন্দরভাবে দুই দিকেই সমাধান করতে হবে, না হলে অন্যায় করা হবে। অন্যায় তো তার ভাই দ্বারা এমনিতেই হয়ে গেছে। সেখানে ইভান আর ত্রিনয় দুজনেই তার নিজের মানুষ, কাছের প্রিয় মানুষ। আর সেই প্রিয় দুজন মানুষের মধ্যে একজনের দোষ ঢাকতে গিয়ে আরেকজনের উপর অবিচার করতে হচ্ছে তাকে। এটাই সে মন থেকে মানতে পারছে না। তবে এছাড়া উপায়ও নেই যে তার। তাহমিনা বেগমের সম্মতি জাহিদ সাহেবকে জানাতে তিনি নিজের স্ত্রী ভাই এমনকি বাড়ির সবাইকে ডেকে পরামর্শ করলেন। সেখানে ওনার সম্মতি প্রাধান্য দিল সবাই। তবে মনে মনে নিহারিকা বেগম একটু অসন্তুষ্ট হলেন ছেলের এমন কাণ্ডে। বড় ছেলেকে না বিয়ে দিয়ে ছোট ছেলের বিয়ের সিদ্ধান্ত ওনার মনটাকে একটু অসন্তুষ্ট করে দিল। তবুও সেটা তিনি বহিঃপ্রকাশ আনলেন না। ডালিয়া বেগম একটু খুচখুচ করলেন, তবে মন খুলে নিজের মনের দ্বিমত প্রকাশ করতে পারলেন না। অতঃপর জাহিদ সাহেব তন্ময়ের মায়ের সাথে এবং তার বাড়ির মুরব্বীদের সাথে কথা বললেন। এক পর্যায়ে সিদ্ধান্ত হলো বিয়ের ডেট সেদিনই বিয়ে হবে, আর আজ হলুদের অনুষ্ঠানও বহালি থাকবে। এই সিদ্ধান্তে সবাই সন্তুষ্ট হলেও তন্ময় সন্তুষ্ট হতে পারল না। সবার সম্মুখ দিয়ে ছুটে চলে গেল সে ক্ষণিকের পরিচিত বাংলো বাড়ির ঘরটায়। ইভান নিষ্পৃহ নজরে দেখলো তন্ময়কে ছুটে যেতে। মন ছটফটিয়ে উঠল তার, তবে অসার ভঙ্গিতে নিশ্চুপ দাঁড়িয়ে রইল সে। কেন জানি মন মস্তিষ্কে কাজ করা বন্ধ করে দিয়েছে। অনুতপ্ততায় হাত পা যেন অচল অনুভব হলো তার। একটা ফাঁকা টেবিলের চেয়ারে বসে পড়ল সে। ইভানের সেই নিষ্প্রভ দৃশ্যটা নিবান দূর থেকে লক্ষ্য করলো। ভাইয়ের নিষ্পৃহতায় বুকের ভিতরটা তারও পড়লো, ব্যথিত হলো।
তবে মেয়েটার পরিস্থিতির কথা ভাবলে ইভানের প্রতি ভীষণ রাগও হলো তার। ইভানের দিকে এগুলো নিবান, গিয়ে বসলো ইভানের সামনাসামনি চেয়ারে। তীক্ষ্ণ নজরে ইভানের মাথা নিচু করে রাখা মুখের দিকে তাকিয়ে রুক্ষ গলায় বলল, তুমি এরকম একটা ব্লান্ডার করবে এটা কখনোই আমি ভাবিনি ইভান। তুমি যেমনটা ছিলে না কেন, তোমার কাছ থেকে এতটাও হীনমন্যতা আশা করিনি আমি, কখনো না। আমার ভাই এমনটা করবে? হাউ ইজ দিস পসিবল? নিবান এসেছে টের পেয়েও মাথা উঁচু করেনি ইভান। দাদাভাই যে তার উপর ভীষণ রেগে আছে এটা বেশ অনুভব করতে পারল সে। আজ তার জায়গায় যদি অন্য কেউ থাকতো তবে এত সময় বাজে অবস্থা হয়ে যেত তার। সে এসব ভেবে মুখ উঁচু করে সামনে তাকানোর সাহস করেনি সে। তবে নিবানের রুক্ষ গলার কথাগুলো শুনতে অসহায় মুখ করে তার দিকে চাইল। দাদা ভাই প্লিজ। এই দাদা ভাই প্লিজ কিসের? এই তুই যেটা চেয়েছিস না, না কখনো বলা হয়েছে, এই বল না বলেছি আমি কখনো? বাবা না বললেও আমি কখনো না বলেছি? তুই মুখ ফুটে না চাইলেও আমি বুঝতে পারলেই সেটা নিজ থেকে দেওয়ার ট্রাই করেছি তোকে। তবে কেন এরকম একটা হীন কাজটা করলি ইভান? আমাকে একটাবার জানাতিস। ত্রিনয়ের কাছে আমার সম্মানের কথাটা একবারও ভাবলি না? তোর যখন তন্ময়ীকে এতটাই পছন্দ তবে আমাকে কেন সেটা বললি না? কেন এমনটা করে মেয়েটাকে সহ ওর পরিবারকে অসম্মানিত করলি? আমার ভাইয়ের প্রতি আমার অটুট বিশ্বাসটা কেন এইভাবে নষ্ট হতে দিলি? দাদাভাই ভীষণ রেগে আছে এটা তার তুইতুকারি কথা স্পষ্ট বুঝলো ইভান। এখন যদি কথা না বলে চুপ থাকে তবে তন্ময়কে পাওয়ার আশাও ক্ষীণ হয়ে দাঁড়াবে, তাই না চাইতেও মুখ খুলল ইভান। ও সামান্য একটা বিষয় নিয়ে ভুল বুঝে ওরকম একটা সিচুয়েশন তৈরি করেছে, যার ফলস্বরূপ এরকম একটা বিব্রতকর পরিস্থিতিতে আমাদের সবাইকে দাঁড়াতে হয়েছে। আর এই পরিস্থিতির জন্য যদি দায়ী আমি হয়ে থাকি তবে তার কিছু অংশীদারও ও। আর তুমিও শুধু ওর পরিস্থিতিটা বিবেচনা করে কিছুতেই ভুল বুঝতে পারো না আমাকে। ওকে আমি বলেছিলাম বাড়ি থেকে যদি কোনো বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয় তবে আমাকে জানাতে। ও সামান্য একটা ভুল বোঝাবুঝির কারণে নিজ মনে ক্ষোভ রেখে ইচ্ছাকৃতভাবে জানায়নি আমাকে। আর সামান্য একটা ভুল বোঝাবুঝির কারণে ও এরকম একটা সিদ্ধান্ত নিয়ে আমার থেকে দূরে সরে যেতে পারে না। ও চাইলেও আমি সেটা হতে দিতে পারি না, আর সেটা আটকাতে আমার এই পদক্ষেপটা নিতে হয়েছে, যার ফলস্বরূপ এই পরিস্থিতি। ওকে বা ওর পরিবারকে অপমান অপদস্থ করার কোনো রূপ ইচ্ছে আমার ছিল না। রাগে টনটন হয়ে যাওয়া কপাল মুহূর্তেই কুঁচকে গেল নিবানের। বলল, তোদের মধ্যে সম্পর্ক ছিল? না। তবে এসব কথা হওয়ার কারণ? নিজেদের মধ্যে ঠিকঠাক হওয়া না হওয়ার সম্পর্কটা ছোট পরিসরে বিবরণ দিল ইভান। আর সেই সম্পর্কের থেকে এ পরিস্থিতি কি করে গড়ালো এটাও বলল। সেটা শুনে নিবান শক্ত গলায় বলল, তন্ময়ের বুঝিটা একদম ভুল নয়, আর না সেই ভাবনা মতো বিয়ের সিদ্ধান্ত নেওয়াটা ভুল। বরং তোমার ওই মেয়েটার সাথে মাখামাখিটাই মাত্রাধিক ছিল। আর যে কেউ ওসব দৃশ্য দেখলে তন্ময় যেটা ভেবেছে বুঝেছে সেটাই বুঝবে, সেটাই ভাববে। নিশ্চয়ই আমার নজরও ভুল কিছু দেখেনি, আমার ব্রেইনও ভুল কিছু ভাবিনি। তুমি আমার চরিত্র নিয়ে অবিশ্বাস করতে পারো না দাদা ভাই। তন্ময়ের মতো তোমার দেখাই ভুল না থাকতে পারলেও ভাবনার বিস্তার ভুল ছিল। কিন্তু কার্যকলাপ তো তুমি তেমনটাই করেছো ইভান। সেখানে আমাদের নজর যেমনটা দেখবে আগে সেরূপ ভাবনাই তো ভাববে, তাই না? না, তাই না। আমাদের দেখাও কিছু সময় ভাবনাতে গিয়ে ভুল হয়। ওই মেয়েটা আমার এক্স গার্লফ্রেন্ড ছিল না দাদা ভাই, আমার ক্লাসমেট ছিল। তবে ওর সাথে আগে সেভাবে পরিচিত ছিলাম না আমি। ওর বয়ফ্রেন্ডও আমার ক্লোজ ফ্রেন্ড ছিল। ওর সাথে রিলেশনের পর মেয়েটাকে চিনেছি আমি। ওদের রিলেশনশিপের পরে বিভিন্ন সূত্রে আমি জেনেছি মেয়েটার একাধিক বয়ফ্রেন্ড ছিল। এমনকি আমি নিজের চোখেও দেখেছি শহরের বিভিন্ন নামি দামি কফি শপে রেস্টুরেন্টে মেয়েটার যাতায়াত। বন্ধুকে জানিয়েছিলাম, বিশ্বাস করেনি। ও ঢাকার বাইরে থেকে পড়তে এসেছে বিধায় শহর ঘোরাঘুরি ততটাও হয় না ওর। বিধায় ওর নজরে মেয়েটার কার্যকলাপগুলো সেভাবে পড়েনি, যার ফলস্বরূপ ও আমার কথা বিশ্বাস করেনি। কিন্তু মেয়েটা দেখতে হ্যান্ডসাম আর বড়লোক বাপের ছেলে পেলেই পিছনের বয়ফ্রেন্ডটাকে জীবনে চেনেনি দেখেনি, এমনভাবেই ছুঁড়ে ফেলেতেই আমি সেই সুযোগটা নিয়ে আমার ফ্রেন্ডকে প্রুভ করতে চেয়েছিলাম মেয়েটা ভালো নয়। নেহাল ভীষণ ভালো ছেলে দাদা ভাই।
আর ও ওরকম একটা মেয়ের সাথে সম্পর্কে এগোবে? মেয়েটাও দিনের পর দিন তাকে ঠকিয়ে যাবে, এটা আমি মানতে পারিনি, চাইনি কখনোই। যার জন্য মেয়েটার সাথে তোমার আর তন্ময়ীর ভাষায় একটু মাখামাখি করতে হয়েছিল আমাকে। এখানে দোষ আমার নেই এটা আমি বলছি না, তবে আমার কাছে বিষয়টা না জেনে এমন বাড়াবাড়ি তন্ময়ী করবে এটা আমি ভাবিনি। বাড়াবাড়ি নয়, ওর জায়গা থেকে ও সম্পূর্ণ ঠিক। ভুলটা তুই করেছিস। সম্পর্কে না জড়ালেও মেয়েটার দুর্বলতা, নীরব সম্মতি তো তোর সাথে ছিল। সেখানে অন্য একটা মেয়ের সাথে তোকে ওভাবে দেখলে তো ভুল বুঝবেই। তুমিও তন্ময়ীর মতো কিছুতেই আমাকে বুঝতে চাইছো না দাদা ভাই। আচ্ছা ভাবো, এখন যদি কৌড়ি জানতে পারে তুমি দিবা আপুকে বিয়ে করতে চেয়েছিলে, এখন বিয়ে কেন করতে চেয়েছিলে? কৌড়ি কারণ তো আর জানে না। দিবা আপুকে বিয়ে করতে চেয়েছিলে, এটাই তার মুখ্য বিষয়। তুমি তার ভুল ভাঙানোর আগে সে যদি এটাও জানতে পারে দিবা আপু তার স্বামী সংসার ছেড়ে এ বাড়িতে পড়ে আছে শুধু তোমাকে পাওয়ার আশায়, এবার পরিস্থিতি যদি আমার মতো হয়, মনে করো কৌড়ির রাগে অভিমানে তোমাকে ছেড়ে অন্যত্র জায়গায় বিয়ের সম্মতি জানালো, তুমি কি করবে? সবসময় শান্ত থাকা নিবানের কলিজা মোচড় দিয়ে উঠল, কপাল অস্বাভাবিক কুঁচকে রাগী স্বরে বলল, মানেটা কি? এখানে এসব কথা আসছে কোথা থেকে? মনে মনে হাসলো ইভান। যেই বিষয়ে ভুক্তভোগী তাকে সেই বিষয়ে বুঝিয়ে দুর্বল করতে হয়, না হলে কি আর সে বুঝে অন্যের ব্যথা দরদ? ইভান চট জলদি উত্তর দিল, তুমি আমাকে বুঝতে চাইছো না তাই আসছে। প্লিজ দাদা ভাই, এসব বাদে এখন তন্ময়কে একটু মানাও না। আমি নিশ্চিত ও তোমার কথা ফেলবে না। কথা কানে গেল, ভাবনা করিতে চলে গেল নিবানের। মেয়েটা কি তার পরিস্থিতিটা না বুঝে তাকেও ভুল বুঝে দূরে সরে যাবে? ভাবতেই বুকে চিনচিন ব্যথার অনুভব সৃষ্টি হলো। হাঁসফাঁস হয়ে উঠল নিঃশ্বাস। নজর এলোমেলো হয়ে কৌরিকে খুঁজলো, খুঁজে পেল ওই তো তার থেকে সামান্য দূরত্বে মায়ের পাশে চুপচাপ দাঁড়িয়েছে মেয়েটা। মান্যতা আর মৌনতাও দাঁড়িয়েছে পাশে। অপলক কিছু সময় সেদিকে তাকিয়ে থেকে উঠে দাঁড়ালো নিবান। সেটা দেখে ইভানের মুখে মৃদু হাসি ফুটল। দাদাভাই মেনে গিয়েছে মানে তন্ময়কেও মানাতে আর সময় লাগবে না। বিয়েটা একবার ভালোই ভালোই হয়ে যাক, তারপর সে বুঝে নেবে। ঘরের দরজায় এটে বসে আছে তন্ময়ী। সে কিছুতে ইভানকে বিয়ে করবে না। মা কি করে তার মতামত না নিয়ে ইভানের প্রস্তাব সসম্মানে গ্রহণ করলো? তন্ময়কে তার হাতে তুলে দেওয়ার সম্মতি কি করে জানালো? ওই অসভ্য ছেলেটার জন্য আজ তার জীবন এমন পরিণতি। কত শত মানুষের সামনে নিজের চরিত্র নিয়ে কথা উঠল, অপমান অপদস্থ হতে হলো। আর সে ছেলেটা কি সারা জীবনের সঙ্গিনী হিসাবে তাকে গ্রহণ করতে হবে? কিছুতেই না। ইভানের সঙ্গিনী সে কখনোই হতে চায় না, কখনোই না। দুহাঁটু মোড়ে জড়সড়ো হয়ে ফ্লোরে বসা তন্ময়ী এবার দুহাঁটুর মধ্যে মুখ গুজে হু হু করে কেঁদে দিল। মাথায় চলো এলোমেলো সব ভাবনা। তনু, দরজাটা খোল। কিছু হয়নি সোনা, ভাই সব ঠিক করে দেবে। তবু উল্টোপাল্টা কিছু মনে আনার চেষ্টা করিস না পাখি। এই তনু, দরজাটা খোল না পাখি, কথা শোন না বোন আমার। দরজার ওপাশে দাঁড়ানো প্রিয় মানুষগুলোর ভয়ার্ত গলার কথাগুলো, ডাকগুলো সবটাই কানে এলো তন্ময়ের। তবে একটা টু শব্দ উচ্চারণ করলো না সে, শুধু কেঁদেই চললো। নাজুক মনে হঠাৎই প্রশ্ন বাসা বাঁধল। সবাই তার ভাবনায় চিন্তিত, আতঙ্কিত, অথচ তার মা একবারও এলেন না, তাকে ডাকলেনও না। তবে কি মা বিশ্বাস করে নিয়েছে ওনারা যেটা বলতেন সেটাই সত্যি? ভাবনা যতই ধীর হলো, তন্ময়ের কান্নার ধীরতার তোর জোড়াও ততই বাড়ল। এক সময় ত্রিনয়ের পাশে এসে দাঁড়ালো নিবান। তখনও লাগাতার ত্রিনয় এটা ওটা বলে দরজা ধাক্কিয়ে চলেছে। নিবান চোখ দিয়ে ইশারা করে তাকে থামতে বলল। ফের নিজে মৃদু শব্দে দরজায় ধাক্কা দিয়ে বলল, তন্ময়ী, দরজা খোলো, আমি কথা বলতে চাই তোমার সাথে। নিবানের ভারী গলার স্বর পেতে কান্না হালকা হয়ে এলো তন্ময়ের, তবে নাড়ল না সে, উঠবেও না, আর দরজাও কিছুতেই খুলবে না সে। নিশ্চয়ই ওই বেয়াদবটা নিবান ভাইকে তার হয়ে সাফাই গাইতে পাঠিয়েছে। সে মরে যাবে, তবুও কিছুতেই ওই বেয়াদবটাকে বিয়ে করবে না। খুট করে দরজা খুলে যাওয়ায় শব্দে মুখ তুলে সেদিকে চাইলে তন্ময়। নিবানকে দেখে মাথা নিচু করে ফেলল সে। নিবান মেয়েটার এলোমেলো অবস্থা থেকে দীর্ঘশ্বাস ফেলল। ধীর পায়ে সেদিকে এগিয়ে তন্ময়ের সামনে গিয়ে দাঁড়ালো। ফের নরম গলায় বলল, আমি কখনো মৌনতা আর মান্যতার থেকে আলাদা করে দেখিনি তোমাকে। এত বছরের সম্পর্কে হয়তো আমার আচরণে
তুমি বুঝতে পেরেছ। জানি না আমার সম্পর্কে তোমার ধারণা নিজের ভাইয়ের মতো কিনা। মাথা উঁচু করে তাকালো তন্ময়। মায়াবী টলমলে কাজল কালো চোখ দুটো বলে দিচ্ছে সে নিজের ভাইয়ের মতো বিশ্বাস ভরসা করে নিবানকে। সেদিকে তাকিয়ে নিবান বলল, তবে আজ সেই ভাই বোনের সম্পর্কের বিশ্বাস ভরসা ভঙ্গ করতে চলেছে কিনা আমি জানি না। তবে আমার দ্বারা তোমার অমঙ্গল কেন হতে পারে এটা কখনোই আমি ভাবতে পারি না। একটু থামলো নিবান। সত্যি স্বার্থপরের মতো একভাবে চেয়ে ফেলেছে সে, তবুও বলল, তোমার মতো ইভানও কষ্ট পাচ্ছে তন্ময়ী। আমি জানি ও তোমাকে অসম্মান করেছে, তবে পরিস্থিতিতে পড়ে যে করেছে এটা তুমিও জানো। ইভানকে তুমি কতটা চেনো জানো আমি জানি না, তবে আমার ভাইকে আমি জানি ও কখনো একটা মেয়েকে অকারণে অসম্মান করার মতো ছেলে নয়। আর কাউকে কথা দিয়ে তাকে ঠকানো, আমি অন্তত এই অবিশ্বাসটুকু আমার ভাইয়ের প্রতি কখনো করতে চাই না। হয়তো চেয়েও অবিশ্বাস করতে পারবো না, যদিও স্বার্থপরের মতো বলা হয়ে যাচ্ছে। তোমার পরিস্থিতিতে থাকলে এই কথাগুলো মুখ দিয়ে বের করতে পারতাম কি না জানি না, তবে সত্যি বলতে আমরা সবাই আমাদের প্রিয় মানুষদের ক্ষেত্রে দুর্বল, স্বার্থপর। তাই আমার ভাইয়ের জন্য তোমার কাছে তোমাকে চাইতেই হচ্ছে। তন্ময়ীর অবাক করা দুর্বল চাহনির দিকে তাকিয়ে দুর্বোধ্য হাসল নিবান। বলল, আমাকে স্বার্থপর মনে হচ্ছে তোমার, তাই না? আমি জানি তোমার দিকটা না ভেবে আমি স্বার্থপরের মতো কথা বলছি, তবুও বলবো ওকে ফিরিয়ে দিও না। তুমি আমার বোন হয়ে আজীবন আমাদের সাথে থেকে যাও। শ্বাস ফেলে মাথা নিচু করে নিল তন্ময়ী। সেটা দেখে ফের নিবান বলল, এবার তুমি ভেবে দেখো তুমি কি করতে চাও। তোমার সিদ্ধান্ত যদি এরপর না হয় তবে তুমি ভেবো না ইভান তোমাকে কোনো প্রকার ডিস্টার্ব করবে না। নিবান তপ্তশ্বাস ফেলে চলে যাওয়ার জন্য পা বাড়ানোর আগে আবার বলল, তুমি ভেবে চিনতে তারপর সিদ্ধান্ত নাও। আমরা বাহিরে সবাই তোমার অপেক্ষায় আছি। ইভান দিবাকে নিয়ে যুক্তি দেখাতে কৌরির এলোমেলো ভাবনা মস্তিষ্কে চলতেই থাকলো নিবানের। কৌরিকে নিয়ে নিবানের এতদিনের কঠিন মন এমন দুর্বল হয়ে পড়েছে। মেয়েটা তার হবে না ভাবলে হৃৎপিণ্ড সেকেন্ড ছটফটিয়ে উঠছে তার। বিচলিত হলো সে। আপাতত মেয়েটার সাথে কথা বলা প্রয়োজন। তন্ময়ের সাথে কথা বলে বাইরে বের হয়ে কৌরিকে কোথাও দেখতে পেল না সে। আশেপাশে খুঁজলো, তবুও পেল না। বাধ্য হয়ে ফোন দিল। একবার নয় কয়েকবার দিল। পরপর কয়েকবার ফোন দেওয়ার পর রিসিভ হলো ওপাশ থেকে। ফোন রিসিভ হতেই এপাশ থেকে বিচলিত গলায় নিবান বলল, এতবার ফোন দিচ্ছি ধরছো না কেন? কোথায় তুমি? আমার তোমার সাথে কথা আছে, প্লিজ 2 মিনিট হলেও আমার সাথে কথা বলে যাও কৌরি। দীর্ঘ সময় ধরে জমা আকাশের ঘন কালো মেঘ সরে গিয়ে সেখানে যেন ঝলমলে রোদ্দুরের দেখা মিলছে। তন্ময়ের সম্মতি এমনই প্রভাব ফেল ইভানের মনে, সাথে বাড়ির বাচ্চা ছেলে মেয়েগুলোর মনেও। মান্যতার মৌনতা তো ভীষণ খুশি। তন্ময়কে তাদের ভীষণ পছন্দ। ছোট বৌমণি হিসাবে মোটেই মন্দ হবে না মেয়েটা। একেবারে তাদের মন মতন, খুব মিষ্টি। পুনরায় আবার আংটি বদল হলো। আগের পাত্রপক্ষের আংটি খুলে ফেলে নিহারিকা বেগমের হাতের আংটি দিয়ে আপাতত আংটি বদল সারা হলো। ইভান যখন আংটি পরাতে গেল তন্ময়ের হাতে, সবার চোখ ফাঁকি দিয়ে হাত সরিয়ে নিল তন্ময়। ইভানের হাত থেকে আংটি কেড়ে নিয়ে নিজেই নিজের আঙ্গুলে পরে নিল। পাশে বসা ইভানকে দাঁতের দাঁত চেপে মৃদু স্বরে বলল, বিয়েতে সম্মতি দিয়েছি মানে আমাকে ছোঁয়ার অধিকার দেয়নি। সো ভুলেও অধিকার তো দেখাবেনই না। দ্বিতীয়ত, যখন তখন ছোঁয়ার বাহানাও খুঁজবেন না। দুর্বল চোখে তন্ময়ের কঠিন করে রাখা মুখাবয়বের দিকে নিষ্পলক তাকিয়ে রইল ইভান। ফের আশেপাশে নজর ফেলে আর কথা বাড়ালো না। চুপচাপ উঠে চলে গেল। পূর্বে যে উৎফুল্লতা সবার মনে বিরাজ করছিল, সেই উৎফুল্লের সহিত হলুদ অনুষ্ঠান না হলেও মোটামুটিভাবে সীমিত পরিসরে অনুষ্ঠান শেষ করা হলো। বিয়ের মতো একটা সেন্সিটিভ ইস্যু গোলাটে হয়েও পুনরায় যেভাবে হোক মিটে যাওয়ার সবার মনে মনে স্বাচ্ছন্দ্যতা অনুভব করলো। ত্রিনয়ের মনটা ছোটো হয়ে গেল। তন্ময়ের বিয়ের পর সে চেয়েছিল সাহস করে হলো একবার নিবানের সামনের প্রস্তাব রাখবে মান্যতার জন্য। তাতে যদি নিবান অসম্মতি জানায় বা তাদের বন্ধুত্ব একটু নড়চড় হয় তবুও রাখবে। আগে মনে হতো চোখের ভালো লাগা একটু একটু করে মনে বাসা বেঁধেছে। বন্ধুত্বের কারণে সেটা একটু কষ্ট করে হলো চোখের আড়ালে থাকলে ভুলে যেতে পারবে। কিন্তু না,
যখন পড়াশোনার জন্য স্কলারশিপ পেয়ে বিদেশ চলে গেল, মেয়েটা যেন সেই মনে বাঁধা বাসাটা আরও শক্তপোক্তভাবে বাঁধল। তারপর সে বাসা ভেঙে দেওয়ার কথা ভাবলে বুকে পাহাড় সম ব্যথার অনুভব সৃষ্টি হয়। তার মনে এমন অনুভূতি জাগে, বাসা বাঁধার জায়গা থেকে মেয়েটা একটু নড়চড় করলেই নিজেকেই শেষ হয়ে যেতে হবে। অথচ মেয়েটাকে বলার ক্ষমতা নেই বললে ভুল হবে। তবে মান্যতার সামনে নিজের অনুভূতি কখনো প্রেমিক রূপে প্রকাশ করতে চায়নি। সে চেয়েছে সবার সম্মতিতে তাকে নিজের স্ত্রী রূপে আপন করে নিতে। তাকে চেয়েছে প্রণয় নয়, পরিণয় রূপে। তবে এখন বোনের জন্য এখন সম্পর্ক তৈরি হতে যাচ্ছে। সেই পরিণয় রূপে চাওয়া সম্পর্কে কি গড়া সহজ হবে? সম্পর্ক হওয়া গড়ে কি আর দ্বিতীয়বার সম্পর্ক তৈরির প্রস্তাব রাখা যাবে? সেটা কি সবাই ঠিকঠাক চোখে দেখবে? যদিও তন্ময় ভালো থাকলে, সুখে থাকলে সেই ভালো, ত্রিনয়ের পরম শান্তির। তবুও কোথাও যেন তার কিছু একটা হারিয়ে যাচ্ছে, এমনটা অনুভব হচ্ছে। সব কেমন হঠাৎই গরমিল হয়ে গেল কেন? ভাগ্য বরাবরই সে যা চেয়েছে তার বিপরীত দিয়ে এসেছে। এবার চাওয়াটা যদি সেরকমই হয় তবে তাকে নিঃশেষ হয়ে যেতে হবে। আজ মেয়েটাকে দেখার পর যেমন তাকে পাওয়ার প্রবলতা দ্বিগুণভাবে অনুভবিত হয়েছে, সেখানে এই ঘটনার পর তাকে না পাওয়ার আকাঙ্ক্ষা, ভয়, দ্বিধা শতগুণে রূপে ব্যথার অনুভূতি রূপে বাসা বেঁধেছে। যদিও হঠাৎ করে বিয়ে, তবুও আত্মীয় স্বজন কাউকে বলতে বাদ রাখলেন না নিহারিকা বেগম আর জাহিদ সাহেব। বড় ছেলে বাদে যদিও ছোট ছেলের বিয়ে, তবুও দ্বিধাদ্বন্দ্ব রাখলেন না কাউকে নিমন্ত্রণ করতে। এইবারের ছেলে মেয়েদের মধ্যে প্রথম বিয়ে, তাও আবার হঠাৎ করেই। তবু আয়োজন ধুমধামভাবে করার চেষ্টা করলেন, কোথাও কমতি রাখতে চাইলেন না। বিশেষ করে নিবান ভাই বোনদের মধ্যে ইভানের জায়গাটা তার জীবনে অন্যরকম একটা দুর্বলতার স্থান। মায়ের দ্বিতীয় বিয়ের পরে পরিবারের প্রথম আপন বলে কেউ নিজের জীবনে স্থান করে নিতে পেরেছিল। তার ছোট্ট নিঃসঙ্গ জীবনের একাকিত্ব দূর করে কথা বলা সঙ্গী হয়েছিল। ভাগ্যের পরিহাসে বাবা হারিয়ে যাওয়ার পর যে হাসি খুশি জীবনটা বিসর্জন দিতে হয়েছিল, সেটাও যেন কিছুটা হলেও তার জীবনে ফিরে এসেছিল ইভানের পৃথিবীতে আসার আগমনে। তার মুখে এক টুকরো হাসি ফুটাতে বাচ্চার ছেলেটার সুদর্শন মুখ, নরম স্পর্শ, একটু বড় হলে তার কাছে থাকার আবদার, আদুরে কণ্ঠ, দাদাভাই ডাকটা। তাকে ছাড়া একটা সময় ওই ছেলেটা কিচ্ছু বুঝতে চাইতো না। এরকম একটু একটু করে একটা সময় এমন দুর্বলতা তৈরি হলো ছেলেটার প্রতি, তার অন্যায় আবদারে পর্যন্ত নির্দ্বিধায় মেনে নিয়েছে নিবান। যদিও একটা সময় গিয়ে কিছু কারণে সম্পর্কে দূরত্ব এসেছে, তবুও ছেলেটার প্রতি সে স্নেহ ভালোবাসাময় দুর্বলতা এক তিল পরিমাণও কমেনি, বরং বেড়েছে। যা হয়তো ইভানও জানে, আবার হয়তো বা জানে না। নিমন্ত্রণ পেতেই নিকট আত্মীয়দের ভিড় লেগে গেল বাড়িতে। বাড়ির ভিতরের দিকটা নিহারিকা বেগম আর শান্তনা রহমান নিপুণ হাতে সামলিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এর মধ্যে বড় ছেলের আগে ছোট ছেলে কেন বিয়ে করছে এ বিষয়ে কথা উঠল কি কথাটা সবার মুখে মুখে। সেসব কথার উত্তরও তিনি অমায়িক হেসে সুন্দরভাবে বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। যদিও ছেলের এমন হুট করে বিয়ের সিদ্ধান্ত মনে মনে তিনিও একটু অসন্তুষ্ট হয়েছেন, তবে নিবান বুঝিয়ে বলা সে অসন্তুষ্টটা কিছুটা হলেও গলে বড় হয়েছে। তবুও কাল থেকে ইভানের সাথে এ বিষয়ে তিনিও কথাই বলেননি রাগে। তবে তন্ময় মেয়েটাকে ওনার বেশ পছন্দ। মায়াবী চেহারার একটা মিষ্টি মেয়ে, হাসলে মেয়েটাকে কি সুন্দর দেখায়। আর সেই মেয়েটা ওনার বাদর ছেলের বউ হবে, ওনার ছোট ছেলের বউ। এ কারণে ছেলের প্রতি নারাজি তিনি উগ্রভাবে দেখাতে পারছেন না। রান্নাঘরে ব্যস্ত হাতে কাজ করছিলেন আর মনে মনে ভাবছিলেন তিনি। হঠাৎ গলায় একজোড়া হাত পিছন দিক থেকে জড়িয়ে ধরতে বুঝতে পারলেন হাত জোড়া কার। তবুও বিশেষ পাত্তা দিলেন না, ধীরচিত্রে কাজে মনোযোগ দিলেন। পাশ থেকে শান্তনা বেগম দেখলেন, মৃদু হেসে তিনিও নিজের কাজে মনোবেশিত হলেন। ও আম্মু, খুব রাগ হয়েছে আমার উপর? রাগ মনে না থাকলেও গলায় কঠোরতা বজায় রেখে নিহারিকা বেগম বললেন, ইভান, আমার প্রচুর কাজ, এখান থেকে যা। আর তোর উল্টো পাল্টা বকবক শোনার সময় আপাতত আমার নেই, যা। টুপ করে মায়ের গালে একটা চুমু বসিয়ে দিল ইভান। নিহারিকা বেগম বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ইভানকে পিছন দিক থেকে ঠেলে সরিয়ে দিলেন। ফের পরিহাসের সুরে বললেন, আমার নাবালক ছেলে হঠাৎ সাবালক হয়ে গেল কবে? এটাই তো বুঝতে পারছি না। আর সেই ছেলে আমার সাবালক ছেলের আগে বিয়ের প্রস্তাব রাখছে, ব্যাপারটা একটু ধাক্কা খাওয়া না?
নিজের কথার ফাঁদে নিজে আটকে যাওয়া ব্যাপারটা খুবই দুঃখজনক। মনে মনে নিজেকে বেশ প্রবোধন করলো ইভান। ফের তোমার নাবালক ছেলে নাবালকই আছে, শুধু বিয়ে করতে চাইছে। আর বিয়ে করতে গেলে ছেলে আবার নাবালক সাবালক হতে হবে, কোথায় লেখা আছে? দাদুমা গল্প করেন, শোনো না, আগের মানুষের নাকি একদম ছোট্টবেলায় বিয়ে দিয়ে দিত, এমনকি পেটে পেটেও নাকি বিয়ে হয়ে যেত। তাদের কি কিছুতে আটকে আছে নাকি? হ্যাঁ, নিহারিকা বেগম ইভানের কথা শেষ করতে দিলেন না। এ ছেলের মুখের কোনো লাগাম নেই, কোথায় কি বলে বসে তার ঠিক নেই। তিনি চোখ রাঙিয়ে দাঁতে দাঁত চেপে বললেন, আমি তোর মা, বান্ধবী নই, কথা হিসেব করে প্রাপ্ত। আর এখান থেকে যা, না হলে কিন্তু মোটেও ভালো হবে না ইভান। মুখ বেজার করার অভিনয় করলো ইভান। ফের সান্ত্বনা বেগমকে উদ্দেশ্য করে অভিযোগের স্বরে বলল, দেখেছো ছোট মা, এবার বলো মা কাকে বেশি ভালোবাসে, দাদা ভাইকে নাকি আমাকে? দাদা ভাই হলে তো ঠিকই তার কথা শুনতো, তাও আবার আদরে আল্লাতে মনোযোগ দিয়ে শুনতো। শুধু আমার বেলায় তার যত জ্বালা, আমার কথাই শুনতে ভালো লাগে না ওনার। ইভান, এ ছেলে নাকি বিয়ে করবে। ছেলে ঋতুরূপনায় তন্ময় এসে দুদিনও টিকবে কিনা ওনার ঘোর সন্দেহ আছে। মায়ের চড়া গলার ডাক পড়তে দমে গেল ইভান। বুঝলো উল্টো পাল্টা যাই বলুক না কেন কাজই হবে না। মা সত্যি বেশ অসন্তুষ্ট হয়েছেন তার ওপর। পাশে দাঁড়ানো ছোট চাচির দিকে একবার অসহায় নজরে তাকালো। সেটা থেকে শান্তনা রহমান চোখের পলক ফেলে আশ্বস্ত করলেন, বোঝালেন সব ঠিক হয়ে যাবে। হতাশ নিঃশ্বাস ছেড়ে মাথা নিচু করে নিল ইভান। রান্নাঘর থেকে যেতে গিয়েও কিছু ভেবে ফের মায়ের কাছে এসে দাঁড়ালো। সে জানে তার কাণ্ডে মা বকবে, তবুও আবারও দুহাত দিয়ে মাকে পেছন থেকে ঝাপড়ে দিল। নিহারিকা বেগম রাগান্বিত হয়ে কিছু বলার আগে অতি স্বাভাবিক গলা ইভান বলল, আই এম রিয়েলি ভেরি সরি মা, আমি আমার কথা কর্ম দ্বারা কখনো কাউকে কষ্ট দিতে চাইনি আর চাই না কখনো। তবুও বারবার সবাই আমার কথা কর্ম দ্বারা কষ্ট পায় আর পাচ্ছেও। তবে বিশ্বাস করো আম্মু, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুতে আমার সেই কাছের মানুষগুলোকে মনক্ষুণ্ণ হতে হবে। আমার কর্ম দ্বারা সেসব মানুষগুলো কষ্ট পাবে, এটা আমি আর চাইনি। তবুও সেই মানুষগুলোই কষ্ট পেয়েছে। হয়তো আমার ভাগ্য ভালো না, আমি চেয়েও কাউকে ভালো রাখতে পারি না এই জন্য। বাট আমি নিরুপায় হয়ে এমন একটা ডিসিশন নিতে বাধ্য হয়েছি। আমি চাইনি তন্ময়ের জন্য অন্য কোথাও বিয়ে হোক, আর সেই মেয়েটা আমার জন্য অসম্মানিত হয়েছে। এটা জেনে বুঝেও তাকে কি করে আর অসম্মানিত হতে দিই, যার জন্য না চাইতেও সেই সবাইকে কষ্ট দিতে হলো আমাকে। ছেলের আগাগোড়া কথা কিছুই বুঝলেন না নিহারিকা বেগম, তবে এটা বুঝলেন তন্ময়ের বিয়ে ভাঙার সাথে কিছু একটা সম্পর্ক আছে ইভানের। বিস্ময় নিয়ে কথাগুলো শুনতে শুনতে হঠাৎই ওনার গালে ছেলের ফের স্নেহময় আদর পড়ল। বিগলিত হলেন তিনি। এমনিতেই মন শান্ত হয়ে গিয়েছে ওনার। ইভানের প্রতি যে অসন্তুষ্টটা মনে মনে ছিল সেটা কেটে গেছে সে কখন। তবে ছেলেটাকে সেটা দেখাতে চাইছেন না বলে মুখে মুখে এতটা চোটপাট। তবে ইভানের এবারের কথাগুলো মাতৃত্ব মনে কেমন যেন দাগ টেনে দিল। ছেলের ভাগ্য খারাপ মানে? ইভানের কখনো কথায় কেউ কখনো তো কিছু মনে করে না, তবে কেন ছেলেটা এমন বলছে? হঠাৎ ইভানের ফের কথায় ভাবনায় ঘের কাটলো ওনার। তবে সত্যিই তুমি দাদা ভাইকে বেশি ভালোবাসো মা? আর দাঁড়ালো না ইভান, চলে গেল সে। সেদিকে শূন্য নজরে তাকিয়ে রইলেন তিনি। আজ ইভানের কথায় কোনোরূপ মস্করা ছিল না। অতি স্বাভাবিক গলা ছেলেটা কথাটা বলেছে। তবে কি সত্যি তিনি ইভানের থেকে নিভানকে বেশি ভালোবাসেন? হয়তো একটু বেশি মাতৃত্ব মন, সেটাও বুঝলেও মুখে স্বীকার করলেন না। সান্ত্বনা বেগমের দিকে চেয়ে দুর্বল গলায় বললেন, এই ও কেন বোঝে না ছোট? ওরা সবাই আমার পেটের সন্তান। ওদের সবাইকে আমি একই পেটে ধরেছি, একইভাবে লালন পালন করেছি। ওদেরকে আমি সমান ভালোবাসি। তবে নিভান আমাকে প্রথম মা হওয়ার অনুভব করিয়েছে। ওর মধ্যে আমি আমার মাতৃত্বের প্রথম স্বাদ অনুভব করেছি। ওর মুখে আমি প্রথম মা ডাক শুনেছি। তাই ওর প্রতি একটু দুর্বলতা বেশি আমার। কিন্তু বিশ্বাস কর ছোট, আমি ওদের সবাইকে সমান ভালোবাসি। আচ্ছা তুই বল, নাফির আর মৌনতাকে তুই সমান না আলাদা আলাদা কম বেশি ভালোবাসিস? নিজের পেটে ধরা সন্তানদেরকেও আমার আলাদা আলাদা ভালোবাসাতে পারে নাকি আলাদা নজরে দেখা যায়? তুমি এবার ওর কথা শুনে এগুলো কি বলা শুরু করলে আপা? দেখো না, নাফিম আর মৌনতা সারাদিন কি নিয়ে ঝগড়া লেগে থাকে। ওদের তো একটাই কথা, একই অভিযোগ, মা আমাকে নয় তোকে বেশি ভালোবাসে। আমরা প্রতিও কি ওদের অভিযোগ কম চলে?
তবে সেসব কথায় আমরা অবুঝ হলে চলবে নাকি চলে? তুমি আমাকে এসব বোঝাও, আবার এখন তুমি আবার অবুঝ হচ্ছ। ওরা ছোট, ইভান তো আর ছোট নয়। ও কেন এমন অবুঝ পানা কথা বলে বারবার? কেন বলে? আমার সব সহ্য হলেও এসব কথা সহ্য হয় না। ও বোঝে না। আমরা বড়রাই তাই মাঝে মাঝে কঠিন অবুঝ হয়ে যাই। সেখানে ওর কথা বাদই দাও, ও সব নিয়ে মন খারাপ করো না। বিয়ে করেছে তো, বাচ্চার বাবা হোক, তারপরে সবাই ঠিক বুঝবে। আর ওসব কথা কি আর আজও নতুন বলছে? ও তো তোমাকে রাগানোর জন্য সবসময় ওসব বলেই থাকে। কিন্তু আজ ওর কথা রাগানোর জন্য ছিল না। কথাটা মনে মনে আওড়ালেন তিনি, তবে মুখে আর সান্ত্বনা বেগমকে জানালেন না। কথা সেখানে ক্ষান্ত রাখলেন তিনি। নিজ কাজে মনোযোগ দিল। ইভানের বলা শেষ কথাটা বারংবার মন মস্তিষ্কে চলতে থাকলো। বিয়ে উপলক্ষে নিহারিকা বেগমের বাবার বাড়ির আত্মীয়স্বজন এসেছেন, সাথে নিবানের বিদ্যা নানুমাও এসেছেন। নিবানের সাথে ভদ্র মহিলার বেশ অমায়িক সম্পর্ক। সকাল সকাল এই বাড়িতেই ওনার আসার কথা শুনতেই নিবান ওনার সাথে দেখা করতে এলো। মান্যতার রুমে আরামদায়ক বিছানায় পা মিলিয়ে বসে আছেন তিনি। নিবানকে দেখেই মিষ্টি এসে কাছে রাখলেন, ভালো মন্দ জিজ্ঞেস করলেন। দুজনের ভালো মন্দ সাক্ষাৎ শেষে নিবানের শ্যামবর্ণ নিটল কপালে বিদ্যাঠোঁটের আদর দিতেও ভুলল না। আদর পেতে ফিরতে আদর দিতেও ভুলল না নিবান। নানুমার কপালে ঠোঁট ছুঁয়ে দ্বিধাহীন ওনার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। নিবানের চুলের মাঝে নিজের দুর্বল আঙ্গুলগুলো চাপিয়ে নড়াচড়া করতে করতে বেশ রসিকতার সহিত বললেন, কি ব্যাপার বলো তো নানু ভাই, তুমি ইদানিং আমার সাথে দেখা করতেই যাচ্ছ না। যেখানে সপ্তাহে রোজ তোমাকে দেখা যেত, সেখানে সপ্তাহে একদিনও তোমার দেখা নেই। আজ প্রায় 2 মাস হতে চলল, অথচ নানুমার কথা মনেই নেই। ব্যাপারটা কি? নানুমার নাত বউয়ের দেখা মিলল নাকি যে নানুমাকে ভুলতে বসেছ? অপ্রিয় হলেও কথাটা সত্য, তবে সেটা আমাকে প্রকাশ করলো না নিবান। মৃদু হেসে নানুমার কথার উত্তর দিল, অফিসের প্রচুর ঝামেলা ছিল, তার মধ্যেও আমি একদিন না জানিয়ে তোমার ওখানে গিয়ে দেখি তুমি বাসায় নেই, বড় মামাদের ওখানে চলে গিয়েছো। তারপর তো আমি ফোনে তোমার সাথে কথা বলে নিয়েছি, তবুও এই অভিযোগ কেন আমার নানুর রাঙা বউয়ের? হাসলেন ভদ্রমহিলা। নিবানের কথার প্রসঙ্গ গেলেন না। প্রসঙ্গ এড়িয়ে নিবানের মাথা স্নেহপূর্ণ হাত বোলাতে বলতে বললেন, আমার ছোট নাতি বিয়ে করছে, অথচ বড় নাতি এখনো একটা নাত বউ খুঁজে নিতে পারলই না। বিষয়টা কিন্তু আমি কিছুতেই মানতে পারছি না নানু ভাই। তাড়াতাড়ি নাত বউ খুঁজে ফেলো। আমি যে আমার নানু ভাইয়ের সুন্দরী বউটা দেখেই আল্লাহর ডাকে সাড়া দিতে চাই। নিবান মৃদু হাসলো। বিদ্যার চোখে সেটা এড়লো না। তিনি বললেন, ব্যাপার কি? আমার নানু ভাইয়ের মুখে হাসি কেন? সত্যি কি বউ খুঁজে পেয়েছো তবে? নিবান মুখে কিছু বলল না, তবে নানুমার মুখের দিকে তাকিয়ে মাথা ঘন ঘন উপর নিচ নাড়িয়ে হ্যাঁ জানালো। বিদ্যা যেন আসমানের চাঁদ হাতে পেলেন, এমনটাই খুশি হলেন। বললেন, সত্যি বলছো নানু ভাই? কোথায় পেয়েছো তাকে? আর কে সে? দেখাও দেখি আমাকে। সিক্রেট নানুমা, তার কথা তো এখন কাউকে বলা যাবে না। নানুমার কাছেও তাকে গোপন রাখতে চাও? নানুমা কাউকে বলবে না। দেখাও দেখি সেই সৌভাগ্যবতীকে, যে আমার নানু ভাইয়ের শক্তপোক্ত মনটা দুর্বল করে সেখানে জায়গা করে নিতে পেরেছে। কথা শেষ করতে পারলেন না, তার মধ্যে সেখানে উপস্থিত হলো নিবানের এক মামাতো বোন, নাম ঈশিতা। মেয়েটা বিবাহিত, 2 বাচ্চার মা। নিবানের সাথে মেয়েটার একটা আবেগময় সম্পর্ক আছে। বাবা হারিয়ে যখন নানু বাড়িতে নিবানদের জায়গা হলো, সারাক্ষণ মনমরা হয়ে থাকতো ছোট্ট নিবান। মায়ের মানসিক টানাপোড়েনে একটা সময় এ বোনটাই তাকে মায়ের মতো আগলে রেখেছে। যে একটা বছর মামা বাড়িতে ছিল, তাকে নিজ সন্তানের মতো স্নেহ করেছে, আদর ভালোবাসা দিয়েছে। ছোট্ট নিবানকে নিয়ম মাফিক খাইয়ে দেওয়া, গোসল করিয়ে দেওয়া, ঘুম পাড়িয়ে দেওয়া, ঘুরতে নিয়ে যাওয়া রুটিন ছিল যেন মেয়েটার। সেই সময় থেকে মেয়েটার প্রতি কঠিন একটা দুর্বলতা রয়েছে নিবানের, আর তার থেকে দুর্বলতা বোন নামক ঈশিতা মেয়েটার তার প্রতি। মেয়েটাকে রুমে ঢুকতে দেখে কিছুটা আনন্দিত গলায় নিবান বলল, ইস্যু আপু, তুমি কখন এলে? মেয়েটা মৃদু হেসে সামনে এগোতে এগোতে বলল, এই তো কেবলই আসলাম। কেমন আছিস তুই? আমার ব্যস্ত ভাইটা বুঝি এখন আরো ব্যস্ত হয়ে উঠেছে। ইদানিং যে তাকে আর বোনের বাড়িতে দেখা যায় না। আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আর তুমি তো জানো, খুব ব্যস্ত না থাকলে কোনো না কোনো এক ফাঁকে
আমি তোমার বাড়ি থেকে ঘুরে আসি। দুই ভাই বোনের ভালো মন্দ কথা চলতেই থাকলো, তার মধ্যে প্রসঙ্গ পাল্টে নানুমাও যোগ দিলেন। কথার এক পর্যায়ে খোলা দরজায় কড়া নাড়ল। রুমের সকলের নজর চলে গেল সেদিকের পানে, তবে কড়া নাড়া মানুষটা খেয়াল করল না। ভিতরে দুজন নারীবাদও একজন পুরুষ পরম আহ্লাদে তার নানুমায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে, অথচ পুরুষটা ঠিকই প্রিয় নারীটাকে খেয়াল করলো। অনুমতি পেতে চায়ের ট্রে হাতে ভিতরে ঢুকলো কৌড়ি। যত সামনে এগুলো তত সাদৃশ্য হলো একজন নারীর পেছনে আরেকজন নারীর কোলে মাথা রেখে শুয়ে থাকা পুরুষটাকে। অপ্রস্তুত হলো সর্বাগ্য, মুহূর্তে ভিতরে ভিতরে শিউরে উঠল তার পেলব শরীর। অকারণে বুক টিপ টিপ করতে লাগলো, পায়ের গতি কমে গেল, তবে থামলো না। মনে মনে আশ্চর্য হলো, এতটা আবেগময় হতে এই মানুষটাকে কখনো দেখেনি। সব সময় গম্ভীর্য রূপে ফর্মাল ড্রেসে শুধু বাড়ির বাইরে যেতে আর ঢুকতে দেখেছে সে। এবারের কখনো কার সাথে হাসি মজা বা এরকম কোনো আবেগঘন দৃশ্যমান হতে দেখেনি। মাথা নিচু করে বেডের পাশে এসে চায়ের ট্রেটা বেডের পাশে টেবিলটায় রাখার আগেই পুরুষালী কণ্ঠে হাত কেঁপে উঠল তার। ট্রে একদম টেবিলের উপর রাখবে না, ট্রে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে তুমি। আশ্চর্য হলো উপস্থিত তিন নারীর মধ্যে দুজন নারী। আড়ষ্ট তার সামনে দাঁড়ানো সুন্দরী মায়াময় মেয়েটার পানে তো একবার নিবানের পানে তাকালো তারা। নিবান তো এমন ছেলে নয়, তবে এমন কথা কেন বলছে? আর মেয়েটাই বা কে? খুব সুন্দর মেয়েটা, এ বাড়িতে আগে কখনো দেখেননি ওনারা, তবে কে যার সাথে এমন আচরণ করছে নিবান? আর নিবান তো এমনিতেই মেয়ে দেখলে নিজের আগ্রহ টোটাল সেখানে খরচ করে না, সেখানে মেয়েটার সাথে অকারণে এমন ব্যবহার। নিবানের নানুমা খেয়াল করে কৌরিকে দেখতে থাকলো, ঈশিতা চুপ থাকলো না, কপাল ক্ষীণ কুচকে নিবানকে উদ্দেশ্য করে বলল, ও অকারণে কেন দাঁড়িয়ে থাকবে? আশ্চর্য, তুই ওর সাথে এমন করে কথা বলছিস কেন? গম্ভীর গলায় উত্তর দিল নিবান। দোষ করেছে তাই। মানেটা কি? ও দোষ করলো কখন? ও হয়তো কারো আদেশে চা দিতে এসেছে, এখানে দোষের কোথায়? নিবান কথা বলল না, শান্ত নজরে শুধু কৌরির অপ্রস্তুত মুখের দিকে তাকিয়ে রইল সে। কাল কত করে বলল অল্প সময়ের জন্য হলো তার সাথে যেন দেখা করে, অবশ্যই দেখা করেন। ফাজিল মেয়েটা এরপর আর টোটাল দেখাই দিল না তাকে। নিবান নিজেকে কিভাবে শান্ত রেখেছিল সেটা শুধু সেই জানে। নানুমা খুব খেয়াল করে নিবানকে দেখলেন, বয়োবৃদ্ধ নজরে যেন বুঝে নিতে পারলেন নাতির মনের কথা। ফের কৌরির সুশ্রী মুখের দিকে তাকিয়ে মিষ্টি হাসলেন, মজার ছেলে বললেন, নিশ্চয়ই দোষ করেছে মেয়েটা, না হলে আমার নানু ভাই অকারণে কাউকে শাস্তি দেওয়ার মতো ছেলে তো নয়। অপ্রস্তুত হলো আরও কৌড়ি। মানুষটা এখানে আছে জানলে জীবনও এই রুমের আশেপাশেও আসতো না, এখন বের হতে পারলেই বাঁচে। কোনো মতে প্রসঙ্গে এড়াতে স্বভাব মতো নরম কণ্ঠে বলল, বড়মা নানুমার জন্য চা পাঠিয়েছেন, তাই আমি দিতে এসেছি। ঈশিতা তড়িৎ করে বলল, এখানে দোষের কি করলো ও যে দাঁড়িয়ে থাকতে হবে? আর দাদুমা, তুমি ওর হয়ে কথা বলছো? এই তোমার নাম কি? কৌরি। আচ্ছা কৌরি, তুমি চা রেখে যাও। সময় নিল না কৌরি। নাম জানা গুলুমুলু দেখতে সুন্দর মেয়েটাকে মনে মনে অসংখ্য ধন্যবাদ দিয়ে চায়ের ট্রেটা রেখে চলে গেল সে। সেদিক পানে তাকে নানুমা নিবানের কাছে মুখ নিয়ে উৎফুল্ল কণ্ঠে বললেন, ওই সুন্দর দেখতে ফুলকৌড়িটাই আমার নাতবো তাহলে? মৃদু হেসে নিবানও ফিসফিসিয়ে বলল, কোনো পছন্দ হয়নি? ভীষণ পছন্দ হয়েছে, আমার নাতির একেবারে যোগ্য নাতবো। নানুমার কথার উত্তরস্বরূপ অমায়িক হেসে দিল নিবান, তবে মনে মনে আওড়ালো, সে যোগ্য কি অযোগ্য জানি না, আর জানতে চাইও না আমি, তবে ওই মায়া হরিণী ফুল কড়িটাকেই তোমার নাতির চাই।